হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে চলে আসলাম নতুন আরও একটা পডকাস্ট নিয়ে, বাট তার আগে বলছি চ্যানেলে চলছে গিভঅ্যাওয়ে, যেটা কমপ্লিট হতে আর বেশিক্ষণ দেরি নেই, কারণ আমাদের শুধুমাত্র 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমরা রাখছি একজন লাকি উইনারের জন্য গিফট হ্যাম্পার। তো তোমরা দেখতেই পাচ্ছ 1K হতে আমাদের আর বেশি দেরি নেই, যেটা এই মান্থেই আমাদের হয়তো বা কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিও আমাদের এই সুন্দর গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে, যেখানে আমরা রাখবো লাকি সেই উইনার একজনের জন্য গিফট হ্যাম্পার। আর আমরা শুধু সেখানেই থামছি না, কারণ তারপরেই আমাদের 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা রাখবো লাকি সেই সেকেন্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। আর 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদের তরফ থেকে থাকবে লাকি সেই থার্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। সো দেরি করো না, আমাদের এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চ্যানেলটিকে জাস্ট একটা সাবস্ক্রাইব করতে হবে, আর কিছুই করতে হবে না। তোমরা হয়তো আমাদের প্রত্যেকটা ভিডিও অনেকেই দেখো, পডকাস্ট দেখো, কমেন্টও আসি প্রচুর, বাট সাবস্ক্রাইবটা ঠিকঠাক হচ্ছে না। তো অনেকেই সাবস্ক্রাইব করবো কিনা সেটা ভাবছো, তাদের উদ্দেশ্যেই বলছি কিছু করতে হবে না, জাস্ট একটা সাবস্ক্রাইব করে নাও। তাতে আমাদের পডকাস্ট তোমাদের আগে অনেক আগে পৌঁছবে, আর সেটা নোটিফিকেশনও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলেও যাবে। তো তোমরা দেরি করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর একটা জিনিস বলছি, পডকাস্ট আমরা ডে বাই ডে চেষ্টা করছি, তোমরা অনেকে সাজেশনও দিচ্ছ, সেগুলোকেও আমরা অনেকভাবে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আজকের পডকাস্ট একদমই অন্যরকম, কারণ আজকে আমাদের সাথে যে নিজের স্টোরিটা শেয়ার করেছেন তার সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা আজকে আমি নিজে নারেট করছি না, উনি নিজে পারমিশন দিয়েছে যে যাতে ওনার এই কনভারসেশন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে ব্যাপারটা হচ্ছে, উনি ওনার নিজের সাথে ঘটে যাওয়া কিছু এভিডেন্সও আমার সাথে শেয়ার করেছে, যেগুলো আমি নিজে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আর ওনার নাম আমি মেনশন করতে পারবো না। তো আজকে আমরা ওনার মুখ থেকে ওনার সেই পাঠানো অডিও মেসেজটার পুরোটা আমরা শুনবো, যে ওনার সাথে ঠিক কী কী ঘটেছিল। তো ব্যাপারটা আজকে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, যে ওনার সাথে যেইভাবে যে ব্যাপারটা ঘটেছে সেটা আজকে তোমরাও শুনলে তোমরাও অনেক বেশি অ্যালার্ট হয়ে যাবে। তো চলো আজকের এই পডকাস্ট আমরা শুরু করি। হ্যাঁ পিঙ্কিদি, বলো যে তোমার সাথে ঘটনাটা ঠিক কিভাবে শুরু হয়েছিল। দেখো, নর্মালি আমার ঘটনাটা আমি পুরোপুরিভাবে ফিল করতে পারি আমার ছেলে হওয়ার কিছু মাস পর থেকে। মানে ধরো ওই 1 থেকে 1.5 মাস পর থেকে। কিন্তু আমি যখন এটাকে রিলেট করি, তো তোমাকে আমার ঘটনাটা বলতে হয় আমাদের বিয়ের সময় থেকে। তো প্রথমত আমার রিলেশন হয় 2017 সালে, আর তখনই আমি নতুন চাকরিও পাই ওই সালেই। তো রিলেশন নর্মালি চলে। দেন লকডাউন হয়ে যায় 20 সালে, তারপরে গিয়ে তখন চাকরির একটু সমস্যাও হচ্ছিল, সব জায়গাতে তো আর ওয়ার্ক ফ্রম হোম থাকে না। তারপরে 2020 সালের তোমার এন্ডের দিকেই আমরা মানে দু বাড়িতে প্রস্তাব দেয় কি এবার বিয়ের দিকে এগোনো যাক। তো প্রথমটাতে তোমার বিয়ের ঠিক হলো। ঠিক হওয়ার পর বিয়ের তোড়জোড় শুরু হলো বাড়িতে। দুই বাড়ি যেহেতু খুব বেশি ডিস্টেন্সে নয়, তো একই সাথে কেনাকাটা করতে যাওয়া এই সমস্ত জিনিস সব শুরু হলো। এবার আমি আমার বিয়ের কার্ডটা অনলাইনে আর কি, যেরকম হয় না ফেসবুকে মার্কেট প্লেস, ওখান থেকে দেখে আমি একজনকে বিয়ের কার্ডটা অর্ডার দিই। আর আমার শ্বশুর বাড়িতে বিয়ের কার্ডটা লোকাল এরিয়াতেই অর্ডার দেয়। তো যথারীতি শ্বশুর বাড়িতে বিয়ের কার্ডটা আগে চলে আসে। এবার যেই দিন আমার শ্বশুর মশাই বিয়ের কার্ড নিয়ে আসে, সেই দিন রাত্রিবেলাতে মানে হঠাৎই আমার কাছে 3:30-র সময় ফোন আসে যে উনি নাকি আর নেই। এবার উনি সুস্থ ছিলেন, ওনার রোগের মধ্যে ছিল খালি সুগার, এছাড়া নর্মালি উনি আর কোনো রোগে ভুগতেন না। তো ওনার সেদিন আহ রাতে খিচুড়ি খেয়েছিলেন, তো সেখানেই বোধহয় গ্যাস থেকে বা কিছু হয়ে উনি হার্ট অ্যাটাক করে যান। আর কোভিড যখন, যেহেতু তো এই টাইমটা কোভিড এর খুব ইয়ে ছিল, তো সব হসপিটালেও নিচ্ছিল না, নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যখন গিয়ে একটা হসপিটালে পৌঁছয়, তখন গিয়ে উনি হার্ট অ্যাটাক করে যায়। ওখানে 2-3 মিনিট সার্ভাইভ করেছিল, দেন ওটা হয়। তো আমরা খুবই শক পাই একটা, আর আমাদের বিয়েটাও পোস্টপন্ড হয়ে যায়। তার ঠিক 1 বছর বাদে আমাদের বিয়ে হয়। এবার বিয়ের পর আমার সম্পর্ক সবার সাথেই খুবই ভালো। আমার শ্বশুর মশাই নেই, আমার বাড়িতে আমার জ্যাঠা শ্বশুর মশাই থাকে আর জেঠি শাশুড়ি থাকেন।
আমার শাশুড়ি আর আমরা। তো খুবই ছিমছাম ফ্যামিলি, কোনো রকম মানে ঝামেলা ঝামেলা নেই। এবার আমার মানে ননদ রয়েছে, তার বিয়ে হয়ে গেছে। সেও খুব কমই যাতায়াত করে আসে। আর সবই ঠিকঠাকই। আর আমার শাশুড়ি ননদের সবার সাথে আমার সম্পর্ক ভীষণ ভালো, মানে ভীষণ ভালো, মানে ভীষণ ভালো। সারাদিন তাদের সাথেই গল্প করে আমার কেটে যায়, এরকম একটা ব্যাপার। শ্বশুর বাড়িতে আসার 2 থেকে 3 মাস বাদে আমি নোটিস করি যে আমার শ্বশুর বাড়িতে কেউই আসে না। কেউ আসে না বলতে মানে নতুন আমাদের বিয়ে হয়েছে, পাড়া প্রতিবেশী আসবে, আমার আত্মীয় স্বজনরা আসবে, যেরকম আমি বাপের বাড়িতে দেখে হ্যাবিচুয়েটেড, লোকজন আসে যায়, একটু গল্প করে 10 মিনিট কথা বলে যায়। এখানে কেউই আসে না। তো সেটা নিয়ে আমি আমার শাশুড়িকে প্রশ্ন করি যে কেন কেউ আসে না কেন এই বাড়িতে। তো উনি বলেন সবাই সবার কাজে ব্যস্ত, কে কার বাড়িতে আসবে। অথচ আমাদের পাড়াতে হচ্ছে গিয়ে তোমার ভালোই তোমার আড্ডা হয়, এর বাড়িতে আড্ডা হয়, ওর বাড়িতে আড্ডা। ইভেন আমার শাশুড়ি নিজেই হচ্ছে গিয়ে সপ্তাহে 4 থেকে 5 দিন বেরিয়ে যায়, ওদের বাড়িতে আড্ডা মেরে আসে, তাদের বাড়িতে আড্ডা মেরে আসে। কি পাড়ার সব এই বয়োজ্যেষ্ঠ বউ যারা রয়েছে তারা মিলে একসাথে একটু কোথাও হেঁটে এলো গরমকালের সন্ধ্যেবেলাতে। কিন্তু আমাদের বাড়িতে কেউ আসে না। ইতিমধ্যে আমি বাড়িতে তো সেরম ভাবে ছিলাম না, আমার বিয়ের কিছুদিনের মধ্যে তোমার আমার পাটা ভাঙে। তো তখন আমি বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করি, মানে সেই টাইমটা আমি বাড়িতে থাকি। আদারওয়াইজ আমি অফিস যাই, বাড়িতে থাকি, এরকম ভাবে চলে যাচ্ছিল। এবার যখন আমি ওয়ার্ক ফ্রম হোম করছি তখন গিয়ে বাড়ির কাজও টুকটাক করছি ওই টাইমে। সকালটাতে যেহেতু থাকতাম না, সকালে আমি বাড়ির কাজও করতাম না। আর বেশিরভাগই দেখবে ঝাড়া পোছা এই সমস্ত জিনিস সকালেই করে, কেউ সন্ধ্যে এসে তো এগুলো করতে পারে না। তখন রবিবার রবিবার টাইম বের করে করতাম। এবার যখন আমি এটা কন্টিনিউ বেসে করছি তখন আমি দেখছি আমার ঘরের থেকে, মানে শুধুমাত্র যে ঘরে আমি আমার হাজবেন্ড থাকি সেই ঘরের থেকে যে ধুলো বেরোচ্ছে বা যে ঝুল বেরোচ্ছে সেগুলোর রং হচ্ছে গিয়ে লাল। মানে নর্মালি ঝুলের রং কি হয় যখন ঝুলটাকে ঝেড়ে ফেলা হয়। এটা ঠিক বুঝলাম না, তুমি বলছো তুমি যখন ঘর পরিষ্কার করছো ধুলো বা ঝুল বেরোচ্ছে আর সেটা লাল, মানে সিঁদুর ফিঁদুর এরকম কোনো ব্যাপার নেই তো? না না, কোনো ব্যাপার না, ওটা কন্টিনিউ বেসে বেরোচ্ছে, মানে ইভেন এখনো বেরোয়। আর শুধুমাত্র আমাদের ঘর থেকেই বেরোয়, মানে আমার নিচে যদি জ্যাঠা শ্বশুরা থাকে তাদের ঘর থেকেও না, ইভেন আমার পাশের ঘরে শাশুড়ি থাকে তার ঘর থেকেও কিন্তু বেরোয় না, বেরোয় শুধুমাত্র আমার ঘর থেকে। ভীষণই এটা একটা বড় সাসপেন্স আজ অব্দিও রয়েছে। আর এটা সলভ কেউ করতে পারেনি, দেখেছে বাড়ির সবাই, কিন্তু এটা কোনোভাবেই সলভ হয়নি। লাল, পুরো রংটাই লাল। এটা নিয়ে আমি প্রশ্ন করি নিচে, জ্যাঠা শ্বশুরকেও করি বা আমার শাশুড়িকেও করি, আমার বরকেও করি, আমার ননদকেও দেখাই যে দেখো এরকম লাল ঝুল বেরোচ্ছে ঘরের থেকে। তো ওরা বলছে বাবা এ তো কোনোদিনও দেখিনি, তো ফার্স্ট টাইম আমি দেখছি। তো আমি ব্যাপারটাকে অত, কেন কি ওই টাইমে দাঁড়িয়ে এই সমস্ত জিনিস তো আমি আর বুঝতে পারিনি কিছু। তো কন্টিনিউ বেসে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, হয়ে গেল। কিছুদিন বাদে আমি প্রেগনেন্ট হই। আর তার মধ্যে হলো শাশুড়ির সাথে আমার মাঝে সাঝে টুকটাক নিয়ে ঝামেলা লাগতো। মানে তুমি ডাস্টবিনটা কেন রান্নাঘরে নর্মাল জিনিসের সাথে ঠেকিয়ে রেখেছো, এই সমস্ত টুকটাক নিয়ে, ছোটখাটো জিনিস নিয়ে। তো সেটাও খুব স্বাভাবিক ব্যাপার, শাশুড়ি বৌমার মধ্যে ঝামেলা টুকটাক লাগতেই পারে। তো এরকম ভাবে চলতে থাকে। এরপর আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পরে আমার বর বলো আর শাশুড়ি বলো সবারই আমার প্রতি কেয়ারটা খুবই বেড়ে যায়। আমি বেশ কিছুদিন, মানে প্রায় 8 মাস অব্দি আমি অফিস যেতাম, কারণ অফিসটা আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়, অল্প জার্নি। তো আমি 8 মাস অব্দি অফিস করেছি। আর আমি আমার শ্বশুর বাড়িতেই পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটা থেকেছি। এক্সপেক্ট 1 মাস, লাস্ট 1 মান্থ। সেটা এই কারণে, কারণ আমার বাবা নেই আর আমার মা হচ্ছে গিয়ে, আমাদের আর কি ওই বাড়িতে হচ্ছে ব্যবসা। তো আমার ভাই যেহেতু খুবই ছোট আমার থেকে, তো ও বাবা যাওয়ার পর ব্যবসাটা
ওর ওপরেই ছাড়া হয়, কিন্তু আমার মা ওকে গাইড করতে থাকে। আর যেহেতু দুখানা ব্যবসা, সেই কারণে আমার মা ভাই দুজনে মিলে জিনিসটাকে হ্যান্ডেল করে। তো বাড়িতে যথারীতি আমাদের কেউ থাকে না। আর প্রেগন্যান্সি টাইমে একটুকুনি কেয়ার দরকার হয়, যত্ন দরকার হয়, এমনকি বাথরুম ফাথরুম গেলেও একটু সাবধানতার দরকার হয়। তো যার কারণে আমার শ্বশুর বাড়ির লোকজন চায়নি কি আমি বাপের বাড়িতে গিয়ে থাকি, বিশেষ করে আমার বর। আমি এখানেই থাকি। এবার স্বাদ হয় এখানে, সমস্ত ভালোই চলতে থাকে। এরপর যখন আমার 9 মাস, যেটা আমার বাপের বাড়িতে স্বাদ হবে, আমি 9 মাসে বাপের বাড়িতে স্বাদ খেতে যাই। 9 মাসে স্বাদ খাই, সেখানে আমার শ্বশুর বাড়ির লোকজন যান। স্বাদ হয় ওখানে, স্বাদ ফাদ খাওয়া হওয়ার পর বিকেলের দিকে, স্বাদ তো দুপুরে হয়, বিকেলের দিকে আমার বর বলছে চলো বাড়ি চলো। এবার তখন আমার মা বললো স্বাদ খেয়ে সেই দিনই বাড়ি যেতে নেই, একটা রাত অন্তত কাটিয়ে যাক এখানে। তো ও বললো ঠিক আছে। বাড়ি চলে এলো ওরা, আমি ও বাড়িতেই থাকলাম। এবার পরের দিন ও আমাকে দুপুরবেলাতে ফোন করে বলছে যে মা আর কি, আমার শাশুড়ি ওকে বলেছে, আমার বরকে, যে মা বলছে তোকে এখন ওখান থেকে আনতে না, তোমাকে এখন ওখান থেকে আনতে না, কারণ ওখানে তো তোমার বাড়ির একদম কাছে তো হসপিটাল, মানে আমার তো নার্সিং হোমে হয়েছিল, তো একদম কাছে। তো তোমার এখন তুমি ওখানেই থাকো, প্লাস আমাদের এখানে রাত বেরাতে ট্রান্সপোর্টও খুব ভালো না, তো যার কারণে তুমি ওখানেই থাকো। আচ্ছা, আমার শ্বশুর বাড়ির একটু ডেসক্রিপশন এখানে দিয়ে নিই। আমার শ্বশুর বাড়ির একদম পাশে হচ্ছে রেল লাইন। আর সেই যেই জোনটাতে আমার শ্বশুর বাড়ি এবং কিছুটা এরিয়া, সেই জোনটা খুব খারাপ জোন, মানে ওখানে নেগেটিভিটি খুব বেশি অ্যাট্রাক্ট হয়। ইভেন ওটাকে আমরা বরাবরই সুইসাইড জোন বলেই চিনি। আমার বিয়ের 2 বছরের মধ্যে, সুইসাইড জোন কেন বলছো? আমার বিয়ের 2 বছরের মধ্যে ওখানে 7 থেকে 8টা সুইসাইড হয়ে গেছে। 2 বছরে? 2 বছরের মধ্যে ইন্টেনশনালি আনইনটেনশনালি, বাট হয়ে গেছে। মানে এটাও আমরা শুনেছি যে কেউ ড্রিঙ্ক করে, মানে লাস্ট আমাদেরই মানে এরিয়ার একজনের একটা ছেলে করেছে, যার বয়স খুবই কম, বিয়েও হয়নি। সে মানে ড্রিঙ্ক করে রেল লাইনের ওপর উঠে তার গার্লফ্রেন্ডকে ভিডিও কল করতে করতে বলছে যে দেখ আমি কিন্তু সুইসাইড করব, আমি কিন্তু সুইসাইড করব। বলতে বলতে ট্রেনে এসে ওকে মেরে দিয়ে চলে গেছে। তো এরিয়াটা খুবই বাজে, যেহেতু এরকম এরিয়া। তো এটাই হচ্ছে কি এরিয়া। আর আমার বাড়ির এক পাশে হচ্ছে মাঠ, আর এক পাশে হচ্ছে পুকুর। তো তোমার, এটা আমার শ্বশুর বাড়ির ডেসক্রিপশন। তো আমি তো ওই টাইমটাতে বাপের বাড়িতে থাকি। আমার বর রোজ যায়, সকাল বিকেল আমার সাথে দেখা করে আসে। তো ইতিমধ্যে আমার পেইন ওঠে 2-3 বার, বাট ওটা ফলস পেন হয়। তারপরে গিয়ে আমাকে হসপিটালে ভর্তি করা হয় একদিন সকালে। ছেলে হয়ে যায়। এবার ছেলে হওয়ার পরে বাপের বাড়িতে থাকবো না শ্বশুর বাড়িতে থাকবো, এটা নিয়ে একটা দুবিধা। আমার মায়ের হচ্ছে গিয়ে প্রথম, আমি তো বড় মেয়ে, আমার প্রথম বাচ্চা হয়েছে, তো সে খুব করে চাইছে আমাকে ও বাড়িতে রাখতে। আর আমি প্রেগন্যান্সি পিরিয়ডে যখন ও বাড়িতে ছিলাম, আমার যে দিদুন, তিনি এসেছিলেন, যেহেতু বললাম বাড়িতে কেউ থাকে না, তিনি এসে ছিলেন আমার সাথে, কি একজন তো দরকার বাড়িতে ওই টাইমে। এবার বাচ্চা হওয়ার পরও দিদু রাজি আছে, দিদুনকে আমি থাকবো, পূজাকে এখানে রাখ। এবার আমার শ্বশুর বাড়ির লোকজনের বক্তব্য, তাদের বাড়ির নিয়ম আছে, তাদের বাড়ির বাচ্চাকে সেকেন্ডের জন্য নাকি একা ছাড়া যায় না আতুর পিরিয়ডে। এই সমস্ত বিভিন্ন দুবিধায় থাকার পরে আমার বড় আলটিমেট ডিসিশন নেয় না, ও ওখানেই থাকবে, আমাদের বাড়িতেই থাকবে। তো আমি শ্বশুর বাড়িতেই হসপিটাল থেকে চলে আসি। এখান থেকেই একটু একটু করে শুরু হয় ঘটনা। শ্বশুর বাড়িতে আমি চলে আসি। আমার ননদ দুবেলা করেই আসে, ননদের বাড়ি কাছে। অ্যাকচুয়ালি ননদের শ্বশুর বাড়ি দূরে, কিন্তু ননদ এখানে আলাদা থাকে। তো ননদ দুবেলা করে আসে, আমার ছেলেকে দেখে যায়, রাখে। হ্যাঁ, আমিও তখন বাড়িতে রয়েছি। প্রথম 1 মাস তো কিছুই করিনি, 1 মাস বাদে থেকে ওয়ার্ক ফ্রম হোম আমার শুরু হয়েছিল। এবার তোমার এইভাবে চলছে। হঠাৎ করে আমি দেখি যে আমাকে ঠিক মতো খেতে দেওয়া হচ্ছে না। মানে আমার ওই টাইমে সবে সবে ওটি হয়েছে, বাচ্চা হয়েছে, খিদে প্রচুর। তো আমাকে সকালের খাবারটা দেওয়া হচ্ছে দুপুরে, বলছে একবারে দুপুরের খাবার খেয়ে নাও, তারপরে রাতে গিয়ে খাওয়া। এভাবে খুব কষ্ট হচ্ছে আমার।
আর আমি এটাও নোটিস করতে থাকি যে ছেলে হওয়ার পর দিন 10 মতো আমার বর কিন্তু আমাকে ভীষণ যত্ন করেছে, এমনকি ও কেয়ারও প্রচুর করেছে, প্রেগন্যান্সি টাইম বলো নর্মাল টাইম বলো যখনই হোক। কিন্তু এই দিন 10 পর থেকে ও যেন ডিটাচ হয়ে যাচ্ছে কিরকম, মানে ছেলেকেও দেখতে পাচ্ছে না, মানে ছেলেকে রাখতে চাইছে না, আমার কাছে এসেও থাকে না। ও থাকে খালি ওর মায়ের ঘরে বসে থাকে, ওর মায়ের ঘরে বসে টিভি দেখছে, থাকছে, এই করে যাচ্ছে। কোনো কোনো দিন তো এই ঘরে রাতে শুতেও আসে না, ঘরেই শুচ্ছে। জিনিসটা ও ও নর্মালি কোনোদিন এরকম করেইনি। আর এমনকি আমার বিয়ের পর থেকেও আমাকে খুব কাজ ছাড়াও কম করেছে, মানে আমার বাপের বাড়িতে গিয়ে আমার থাকাও ওই কারণে খুবই কম হতো, কারণ ও যেতে দিত না আমাকে, না যাবে না। তো এরকম ব্যাপারটা এতটা ডিটাচমেন্ট জিনিসটা খটকা লাগছে। তারপর যখন খাওয়ার এই অসুবিধার কথা আমি যখন বলতে থাকি যে আমি এরকম ঠিক টাইম মতো পারছি না, তখন আঁতুড় চলছে, আমি রান্নাঘরেও যেতে পারি না। তো খেতে দিচ্ছে না আমাকে, এই না ওই না সেই না। তো ও কোনো রকম কেয়ার করে না। এবার মানুষের দেখবে খিদেটাই সব। হ্যাঁ, যখন ওটাই তুমি ঠিক মতো না পাবে তখন তোমার আলটিমেট তোমার টেম্পার হাই হতে থাকবে দিনের পর দিন। আমারও টেম্পার হাই হচ্ছে, একে তো ছোট বাচ্চা, বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস, বিভিন্ন ধরনের কিছু, তার মধ্যে খাওয়ার অসুবিধা। তো আমি খুব কান্নাকাটি করি, একা একা থেকে কান্নাকাটি করি। ওর ওপর একদিন অফিস থেকে ফিরেছে সবে, আমার ওটা হয়তো করা উচিত হয়নি, আমি খুব চিৎকার করেই ওকে বলে উঠলাম যে তুমি কি দেখতে পাচ্ছ না যে আমার কি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। ওতে ও খুব টেম্পার্ড হয়ে যাচ্ছে, টেম্পটেড হয়ে যাচ্ছে। ও চিৎকার করে 2-4টে কথা বলে বেরিয়ে যাচ্ছে ঘরের থেকে, আর ঘরে আসছেই না। হ্যাঁ, এই জিনিসগুলো হতে থাকে, ঝামেলা প্রচন্ড বাড়তে থাকে। ইতিমধ্যে আমার ননদেরও এই বাড়িতে আসা বন্ধ হয়ে যায়, দিদি আর আসে না এই বাড়িতে। আমাদের মধ্যে ঝামেলা কন্টিনিউ ভাবে বাড়তে থাকে। আমি জানাই, দিদিকে জানাই, মাকে জানাই। হ্যাঁ, ভীষণ ভাবে বাড়তে থাকে, ভীষণ ভাবে, এতটা লেভেল হাই হয়ে যায় যে আমার বর আমার গায়ে পর্যন্ত হাত তোলে, মানে যেটা আনএক্সপেক্টেড যাকে বলে, গায়ে হাত তোলে। সেটা নিয়ে তো খুব তোলপাড় হয়, খুব ঝামেলাঝাটি হয়, এই সেই, আমি আর থাকবো না এই বাড়িতে, এই সমস্ত জিনিস। তো আলটিমেট সেগুলো আবার নর্মালাইজ হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা একদমই যে নিভে গেল তা নয়, এ জ্বলছে এরকম ভাবে, আর চলেই যাচ্ছে। বাড়িতে শাশুড়ির সাথে অশান্তি, আমার বরের সাথে অশান্তি দিনে দিনে বাড়ছে। এর মধ্যে আমাদের বাড়িতে না, আমি বিয়ের পর থেকে গণেশের পুজো করি, গণেশ চতুর্থীতে গণেশ পুজো এগিয়ে আসে। আমি আর গণেশকে না আমি বড় ছেলে রূপে পুজো করি, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ তো বিভিন্ন রূপে তাকে পুজো করে, আমি তাকে পুজো করি বড় ছেলে, যে সে আমার বাড়িতে ওই টাইমে আসে, 7 দিন 10 দিন থাকে, তারপর আবার সে চলে যায়। তো গণেশ আসবে, আমি ওকে গন্নু বলি, গন্নু আসবে গন্নু আসবে। ছেলে কিছু বোঝে না, ছেলেকে রীতিমতো বলতে থাকি যে বাবা গন্নু দাদা আসবে, দেখ সব ঠিক হয়ে যাবে, এবার সব ঠিক হয়ে যাবে। একা একাই কাঁদতে থাকি ছেলেকে কোলে নিয়ে। এইভাবে চলছে। গণেশ পুজো এগিয়ে আসছে, গণেশ পুজো যে হবে সেটা পর্যন্ত মানে এত অশান্তি, ডাউটেবল, মানে হবে হবে না হবে হবে না এরকম একটা ব্যাপার চলে যাচ্ছে। কিন্তু বলে না ভগবান আসার হলে ভগবান তো আসবেই। তো গণেশ পুজোর আগে সমস্ত জিনিসগুলো ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যায়, ঝামেলা অশান্তি সমস্ত কিছু। আমার বোন নিজের থেকে আসে, সমস্ত কথাবার্তা বলে, কি হয়েছে কেন হচ্ছে সবটা বোঝে। এবার ক- দেখো, রক্তের সম্পর্ক আর ছেলেদের একটা মেল ইগো ব্যাপার রয়েছে। তারা যতই বুঝুক যে তাদের বাড়ির মানুষ ভুল বা কিছু, তারা সেটা বউয়ের সামনে অন্তত পক্ষে স্বীকার করে না, এটা আমি বুঝতে পারি। তো সে স্বীকার করেনি, করবেও না, সেটা আলাদা ব্যাপার। বাট আমি জানি সে কিছু হলেও জিনিসগুলো অল্প স্বল্প হয়তো বুঝতে পারছে, রিয়েলাইজ করছে, এভাবে চললো। এবার গণেশ পুজোর আগে তড়িঘড়ি তোড়জোড়, বাড়ি ঘর পরিষ্কার হচ্ছে, এই হচ্ছে। আমার ঘরের খাট থেকে শুরু করে সমস্ত জিনিস পরিষ্কার হবে, সেদিন আমার বরের ছুটি, আমি তো ওয়ার্ক ফ্রম হোমই করছি। তো খাটের গদিটা আমার বরই তোলে। যখন গদিটা তোলে, গদির নিচে একটা জং পড়া
পেরেক, সেটা ও নিজেই হাতে করে তোলে, তুলে বলে এটা কি, এখানে রেখেছো কেন এটা? আমি বললাম আমি তো রাখিনি এটা, আমি কেন একটা জংপোড়া এরকম পেরেক আমার খাটের গদির নিচে রাখবো? আর আমার খাট নতুন খাট, আমার বিয়ের সময় এসছে, বলছে আমি কেন এরকম রাখবো? তো আর আমাকে কিছু বললো না, ও তুলে ফেলে দিল ওটাকে। তারপরে ঝাড়পোছ হচ্ছে, লাল লাল সব ঝুল বেরোচ্ছে। আমার বোন নিজেই বলছে কেন যে এই ঘরটা থেকে এরকম লাল ঝুল বেরোয় আমি ঠিক বুঝতেই পারি না। যাই হোক, বেড়ে গেছে। এইবার খাটটা আমি বললাম গদিটা পেতে দাও, আমি তোশকটা পেতে, আমি চাদরটা পেতে দিচ্ছি, তুমি বাইরের ওই জায়গাগুলো একটু ঝেড়ে দাও, অত উঁচুতে তো আমি উঠতে পারবো না এখন, তুমি একটু ঝেড়ে দাও। বললো ঠিক আছে। বললো ও গদিটাকে পেতে দিয়ে বাইরে চলে গেল। এবার আমি গদির ওপর তোশকটা যখন পাততে যাব, আমি জাস্ট হা হয়ে গেছি জিনিসটা দেখে। আমি সাথে সাথে আমার বরকে দেখছি, কি গো শোনো শোনো, এদিকে আসো এদিকে আসো। ও এসছে, ও ভেবেছে আমি হয়তো পড়ে ফড়ে গেছি বা কিছু, দৌড়ে এসছে। আচ্ছা কি হয়েছে? আমি বলছি দেখো এই জায়গাটা। তো দেখছে ওখানে যে ছোট ছোট যে আলপিন হয় না, ছোট্ট ছোট্ট আলপিন, সেই আলপিন প্রায়, হ্যাঁ, 10টার বেশি ছাড়া কম হবে না, অতগুলো আলপিন গদির ভেতরে আমার ফোটানো অবস্থাতে রয়েছে। আর ঠিক সেই জায়গাতে ফোটানো রয়েছে যে জায়গাটা আমি বা ছেলে শুই। আমি ছেলে শুই ঠিক তার মাঝের এরিয়াটাতে ওরকম 10-এরও বেশি, আমি কাউন্ট করিনি, তবে ওটা 10-এরও বেশি, মানে আমি শিওর অতগুলো আলপিন ফোটানো রয়েছে। ও বলছে এ বাবা, এগুলো এখানে কে ফোটালো? আরে সেটাই তো আমি জিজ্ঞাসা করছি, এগুলো এখানে কে ফোটালো? এরকম ভাবে এটা যদি ছেলের গায়ে ফুটে যায় কি হবে বলতো? বলছে যে ছেলের গায়ে ফুটবে না, তোশক রয়েছে, এতটা এতে যাবে না। হ্যাঁ কিন্তু ফোটালোটা কে? বলছি সেটাই তো, বলো কোথার থেকে এগুলো এলো? বলে একটা একটা করে আমি আমার বর বের করে ফেলে দিলাম বাইরে। এরপর আর সেরকম কিছু তোমার হয় নর্মাল। গণেশ পুজো হলো। গণেশ পুজো হওয়ার পরই আমার অফিসেও যাওয়ার সময় হয়ে এসছে। তো আমি আবার অফিস জয়েন করি। এর মধ্যে আবার ছেলের অন্নপ্রাশন নিয়েও কথাবার্তা চলছে। ছেলের অন্নপ্রাশন বড় করে হবে না, অনুষ্ঠান সেভাবে করবো না, মামাকে ডেকে খাইয়ে দেবো, একটুকুনি প্রসাদ দিয়ে দেবো, এই ধরনের সমস্ত উক্তি আমার সব কানে আসছে। এবার আমি বললাম ছেলের অন্নপ্রাশন, একটা মাত্র ছেলে, প্রথম সন্তান আমাদের, ওর অন্নপ্রাশন হবে না? ওর অন্নপ্রাশন আমি বড় করেই করতে চাই। না এখন অন্নপ্রাশন বড় করে করার দরকার নেই। হ্যাঁ কারণ অনেক খরচা হয়েছে অলরেডি, এত এখন বার্ডেন নেওয়া যাবে না। আমি বলছি না না, বার্ডেন নিতে হবে না, আমার যতটুকুনি সেভিংস আছে যা আছে সেটুকুনি ভেঙে হলেও অন্তত করো। না সেভিংস রাখাটা খুব দরকার, এই সমস্ত বিভিন্ন ধরনের মানে হবে না ছেলের অন্নপ্রাশন বড় করে। এটার পিছনেও কারণ, কারণ এ বাড়িতে বাকিদের আর কোনো বড় করে সেভাবে অন্নপ্রাশন হয়নি, তো আমার ছেলেরটা কেন হবে? এটাই আর কি মেন বক্তব্য সবার। সবার বলতে কিছু পার্সনের, কিন্তু আমি তো মানবো না সেটা। লাস্টে গিয়ে আমি বললাম তুমি যখন করতে চাইছো না ছেড়ে দাও, সমস্ত জোগাড় জান্তি সবকিছু আমিই করব, করতে হবে না তোমাকে কিচ্ছু, তুমি খালি ওই দিন প্রেজেন্টটা থেকো, অফিসটা ছুটি নিই। তো এরপর আর ও আমাকে কিছু বলতে পারেনি। তো অন্নপ্রাশনের জোগাড় জান্তি শুরু হয়, ও আমার সাথ দেয়। যখন জোগাড় জান্তি দেখতে শুরু হয়েই গেছে তখন ও আর পিছু পা নেয়নি, ও আমার সাথে ছিল। এবার ছেলের অন্নপ্রাশনের দিন অন্নপ্রাশন হলো। আর ওই রকম জিনিসপত্র পাওয়া যাওয়ার পরই না আমি না দিদির সাথে যোগাযোগটা একটু কমিয়ে দিয়েছিলাম। কারণ আমার জানার মধ্যে এই ধরনের, দেখো হঠাৎ করে খাটের মধ্যে জং পড়া পেরেক, তারপরেই গদির ভেতর অতগুলো ফোটানো পিন, এগুলো দেখে তো ব্ল্যাক ম্যাজিকেরই আশঙ্কা হয়। আর আমি এটা জানতাম যে দিদি হচ্ছে গিয়ে নিজের হাজবেন্ডকে তার শ্বশুর বাড়ি থেকে দূরে রাখার জন্য, বা নিজে হয়তো কোনো কারণ জায়গা থেকে ভালো থাকার জন্য, বা যেগুলো আমাকে আর কি বলতো যে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের টোটকা, এই ধরনের জিনিস, মুসলিম বাড়িতে যাওয়া, ঠাকুর বাড়িতে যাওয়া, এই সমস্ত জিনিসও করেই থাকতো।
এগুলো আমি জানতাম। ও নিজের মুখে হয়তো না, নিজের মুখেই আমাকে ওর ভাইকেও এমনকি শেয়ার করেছে। তা আমার ওর উপরই প্রথম সন্দেহটা যায় যে হঠাৎ করে ছেড়ে যাওয়ার পর স্বামীর এতটা ডিট্যাচমেন্ট, তারপরে এই জিনিসগুলো পাওয়া খুব সন্দেহজনক ব্যাপার। তো আমি ওর সাথে একটু একটু করে ডিটেলস হওয়া শুরু করি, আর ওর সাথে আমি খুব মানে গলাগলি সম্পর্ক যেটা ছিল সেটা আমি রাখি না। তারপর উম চলতে থাকে এরকম। এবার ওই কারণে আমি ছেলের অন্নপ্রাশনেও নিজে থেকে ওকে ইনভাইট করিনি। কারণ মানে করা উচিত অবশ্যই, কিন্তু মনটা সায় দিচ্ছিল না। যদি আবার কিছু করে, ছেলেটার একটা শুভ কাজ যদি কিছু করে, এটাই ভয় পাচ্ছিলাম। তো আমি করিনি। মা ভাইয়ের ইনভিটেশনে এসেছিল সে। দুপুর বেলাতে অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালস হয়ে থাকে, খাওয়া দাওয়া সবকিছু দুপুর বেলাতেই হয়ে যায়। আর আমাদের ম্যাক্সিমাম যারা ইনভাইটেড ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর তারা চলেও যায়। কিছু জন ছিল বিকেল অবধি। এবার দিদি খাওয়া দাওয়ার পরে পান বানায়, পান বানিয়ে দু চারজনকে সেই পান খাওয়ায়। ওই দু চারজনের মধ্যে আমার বড় ইনক্লুডেড। ও পান খাওয়ায়, খাইয়ে দাইয়ে ও বেরিয়ে চলে যায়। বিকেল বেলাতে আমার এক সম্পর্কের মানে যাই হয় সে খেয়েছিল পান। সে এসে হঠাৎ করে বলে আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আমার প্রচন্ড মাথা ঘোরাচ্ছে, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমাকে আমাদের বাড়িতে আমার ঘরেই এসি রয়েছে, আমাকে একটুকুনি এসিতে শুতে দে পূজা, আমাকে একটু জায়গা করে দে। আমি বলছি আসো না, শো। তো এখানে এসে শুয়ে পড়লো। উম শুয়ে পড়লো দিদি, মানে বৌদি। উম উনি ঘুমিয়েই পড়লেন। এবার বাচ্চারা খেলছে বাইরে, আমরা ঘরের মধ্যে বসে বসে গল্প করছি। আত্মীয় স্বজন কিছু বাড়িতে রয়েছে, ঘরে বসে বসে গল্প করছি। প্রচন্ড তখন খুব যে গরম তা নয়, কিন্তু আবার খারাপও গরম নয়, অক্টোবর মাস, মানে এসিতে থাকার মতো। ঘরের মধ্যে বসে বসে গল্প করছি সবাই মিলে, দরজা বন্ধ, বাইরে বাচ্চারা খেলছে। হঠাৎ করে দুটো বাচ্চা খেলছে, ওরা দুজন হাঁপাতে হাঁপাতে দৌড়তে দৌড়তে আসে, এসে বলছে জানো জানো কি হয়েছে জানো? আমরা বলছি কি হয়েছে বাবা বলো। বলছে আমরা বাইরে একটা কিরকম যেন সাদা জিনিস দেখতে পেলাম। ছোট বাচ্চা, ওরা আর তো অত গুছিয়ে বলতে পারে না। আর আমরা, আমার বড় আবার জিজ্ঞেস করলো কি দেখেছো? বলছি এখান থেকে, ওরা মানে হাত দিয়ে দেখাচ্ছে একবারের গেট, বলছে এইখান থেকে হট করে চলে গেল ওইদিকে। হ্যাঁ, অনেক বড় জিনিস। এবার আমরা ভাবছি ছোট বাচ্চা বানিয়ে বানিয়ে এসব জিনিস আমরাও ছোটবেলাতে করেছি, বানিয়ে বানিয়ে ভূতের কাহিনী, ভূতের গল্প, যাতে অ্যাটেনশনটা আর কি একটু গেইন করা যায়। তো আমরা ভেবেছি ওই ধরনেরই হয়তো ওরা কিছু করছে। ইয়েতে তোমার একটা বাচ্চার মা তো ওকে বকেই উঠলো, হ্যাঁ তোমরা উল্টো পাল্টা করবে, চুপ করে বসো ঘরের মধ্যে, খেলা করো ঘরের মধ্যে, বাইরে যেতে হবে না। আমরাও বললাম যে না বাবা ওরকম কিছু হয় না, হয়তো বড় কোনো পাখি সাদা রঙের পেরিয়ে গেছে, ওকে বোঝানো বোঝানো হলো, ওরা ঘরে বসে খেল। ওরা তারপর থেকে একা একা কোনো মতেই আর বাইরে যাচ্ছে না, ওরা এতটাই ভয় পেয়েছে, কোনোভাবেই আর বাইরে যাচ্ছে না। আমরাও তো ওটার উপরে করিনি, বাচ্চা বাচ্চা ভয় পেতে পারে, থাকুক। তো যাই হোক, রাত্রিবেলা সেদিন কেটে গেল। পরের দিন কোনো আত্মীয় স্বজন নেই, শুধু আমার এক শাশুড়ি রয়েছেন আর আমার বাড়িতে আমার বাড়ির লোক। আমার বরের সেদিন নাইট ডিউটি। ও উম আমি তখন অফিসে যাই, কিন্তু ছেলের অন্নপ্রাশন আগের দিন থাকার পর আমি পরের দিনও ছুটি নিয়েছি, কারণ বাড়িতে কোনো কাজ থাকে প্রচুর। তো আমি ছুটি নিয়েছি, আমি বাড়িতেই ছিলাম। তো সন্ধ্যাবেলাতে আমি টিফিন ফিফিন সমস্ত কিছু রান্না করে বরকে দিই, ও বেরিয়ে যায় অফিসে। এবার ও বেরিয়ে যাওয়ার পরে আমরা উপরে বসে গল্প করছি, এই করছি, এবার খাওয়া দাওয়া করতে যাব। এমন সময় আমার যে জ্যাঠা শ্বশুর উনি উপরে আসে। উপরে এসে আমার শ্বশুর মশাইয়ের যে ঘর, ওখান থেকে বাইরের পুরো এরিয়াটা দেখা যায়। ওখান থেকে
আমি দেখছি, আমরা সবাই দেখছি যে উনি এপাশে ঝুঁকে কিছু খুঁজছেন, ওপাশে ঝুঁকে কিছু খুঁজছেন। তা আমি বললাম, কি হয়েছে গো, কি দেখছো? বলছে, আরে কালকে বাচ্চা দুটো বললো না এরকম দেখেছে, আজকে না আমি তালা মারতে গেছি যখন গেটে, আমিও দেখলাম হঠাৎ করে এরকম একটা বিশাল বড় সাদা একটা বয়ব টাইপের এক পাশ থেকে এক পাশে চলে গেল। আমার বলতে এখনো গা হাত পা কাটা দিচ্ছে। আহ এটা শুনে আমরা সবাই বলি, কোথায় কোথায়? আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। আমরা আবার বলছি কি, লক্ষ্মী প্যাঁচা গেল নাকি? বলছে, না না, অত বড় লক্ষ্মী প্যাঁচা, মানুষের থেকেও বড় হাইটের। হ্যাঁ, বলছি, কি বলছো, এত বড় হাইটের এখান থেকে কি যাবে? বলছে, গেছে, একদমই গেছে। আমার এতটাও আমি ভুলবে কোনো সেকেন্ডের মধ্যে পাস হয়েছে। হুম। আমি আবার বললাম যে পাশের বাড়িতে এক ভদ্রমহিলা থাকেন, উনি এরকম সাদা শাড়ি পরে থাকেন। তা আমি বললাম, উনি নয় তো? তো বলছে যে না না, ও কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে, উনি হবে কোথা থেকে, আর উনি ঢুকবেই বা কোথা থেকে? হ্যাঁ। তা আমি বললাম, কি জানি, বুঝতে পারছি না। কালকে বাচ্চা দুটো বললো, বলছে বাচ্চা দুটো শুধু বলেনি, একজনের জ্বরও এসে গেছে। হ্যাঁ, আমি বলছি, যা বাবা, কি হচ্ছে বাড়িতে? কাক, তোমার জ্যাঠা শ্বশুর তখন নিচে চলে গেল এসব বলে ফলে। আমরা রাতে খাওয়া দাওয়া করে আমি ছেলেকে নিয়ে ঘরে ঢুকে শুয়ে পড়লাম। ঘরে আমার দুই শাশুড়ি শুয়ে পড়েছে। এর পরের দিন আমার আর আমার বোনের মধ্যে অকারণে প্রচন্ড পরিমাণে ঝামেলা লাগে। ঝামেলা লাগে, ঝামেলা হচ্ছে। ও তারপর আবার ডিউটিতে বেরিয়ে গেল। তারপরের দিন ও যখন ফিরেছে, এটা আমি পরে জানতে পারি যে ওর দিদির বাড়িতে কিছু পুজো ছিল, সেই পুজোর প্রসাদ খেয়ে বাড়িতে ঢুকেছে। কিন্তু এটা আমি জানতে পারি পরে, আমি তোমার আগেই জানিয়ে দিলাম। ও বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢুকে ফ্রেশ ফ্রেশ হলো। ফ্রেশ ফ্রেশ হয়ে ও ঘরে ঢোকাতে আমি ওকে কটা প্রশ্ন করি। কি প্রশ্ন করেছি এমন কিছু, মানে হাইপার টেম্পার হওয়ার মতো করিনি। কিছু প্রশ্ন করেছি, তুমি কালকে এরকম ভাবে কেন বেরিয়ে গেলে, হ্যাঁ, বা ফোন করেছি, ফোনটা কেন ধরোনি, এই ধরনের দু তিনটে হয়তো প্রশ্ন ওকে করেছি। ও সেই প্রশ্নের রিয়াকশন বাবদ আমাকে বিশাল জোরে জোরে চিৎকার করে কয়েকটা রিপ্লাই করে, বা যথারীতি ওরকম ভাবে রিপ্লাই আসাতে আমিও টেম্পটেড হয়ে গেছি। আমিও তখন উল্টে ওরকম ভাবেই কিছু রিপ্লাই করি। এতে ও আমার গায়ে আবারও হাত তোলে, মানে কোনো কারণ নেই। অন্নপ্রাশনের দিন আমরা কত ভালো একসাথে সমস্ত কিছু করেছি, ছিলাম। কিন্তু ওই দিন পান খেলো, তারপর প্রসাদ খেলো, খাওয়ার পরে ও আবারও আমার গায়ে ভাবে হাত তুললো। আর সেই হাত তোলা, দাদা, একটা নর্মাল ধাক্কা বা নর্মাল থাপ্পড় এই ধরনের জিনিস না। সেই হাত তোলা মানে গরু পেটানো, বোঝো, সেই টাইপের। মানে সেটার এমনই রিয়াকশন হয়েছিল, 3 মাস আমি ভুগেছি, 3 মাস। তো তো আমি সেদিন ভীষণ টেম্পটেড হয়ে যাই। আমি ওরই বাড়ির লোকেদেরকে আবারও ফোন করে জানাই। তারাও ভীষণ অবাক হয় ব্যাপারটাতে, যে দুদিন আগে বাচ্চাটার অন্নপ্রাশনে এত ভালোভাবে সবাই মিলে আমরা আনন্দ করলাম, সেই মানুষটা আজকে এইরকম কেন ব্যবহারটা করলো। তো হয়ে গেল। তারপর থেকে যথারীতি আমাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, কিছু নেই। সপ্তাহ খানেক বাদে আমার কাছে ওর খুব একটা ক্লোজ ফ্রেন্ডের ফোন আসে। আমাকে ও মাঝে মধ্যেই ফোন করে, খবর পাতি নেয়। সেদিনও যথারীতি ফোন এসছে, আমি ধরেছি। বললো, কেমন চলছে, কেমন আছো? আমি তো ছেলের অন্নপ্রাশনে যেতে পারলাম না। হ্যাঁ, আমি বললাম, এই চলছে, ভালোই চলছে। বলছে, কোথায় আর ভালো চলছে? হ্যাঁ, আমি বলছি, না না, ভালোই চলছে, সব ঠিকই আছে। বলছে, ভালো আর কোথায় চলছে, আমি তো সবটাই শুনলাম। আমি বললাম, কে বললো? বলছে, যে করেছে সেই বলেছে, যে করলো সেই বললো। আমি বলছি, তাই নাকি? আর বলো না, কি যে হচ্ছে বাড়িতে, আমি কিছু বুঝতে পারছি না।
বলছে ও নিজেও বুঝতে পারছে না ও কি করছে। ও উম তুমি বলে নাও আগে, তারপর আমি বলছি। আমি বললাম যে জানো তো এরকম এরকম জিনিস, সবটা তো আর খুলে বলা যায় না। আমি বললাম যে এরকম খুব মানে হাই টেম্পার্ড হয়ে যাচ্ছে, এরকম কথায় কথায় গায়ে হাত তুলে ফেলছে, কেন করছো? ওই জিনিসটা তো কোনোদিনও করেনি, আমাদের এত বছরের সম্পর্ক ছিল, তারপর বিয়েরও প্রায় বছর খানেক আমরা কাটিয়ে ফেলেছি, এখন কেন এই জিনিসগুলো হচ্ছে আমি না বুঝতে পারছি না। বলছে সেটাই ভাবার বিষয়, আমিও ব্যাপারটা নিয়ে সেটাই ভাবছি, কারণ ও এরকম তো ছেলে নয়, আর আমরা ওকে কোনোদিন এইভাবে দেখিও নি। আমরা শুনে, বন্ধুরা যারা আমরা শুনলাম, ওর মুখেই শুনলাম, আমরাও খুব অবাক হলাম ব্যাপারটাতে। আর প্রশ্ন করায় ও বললো আমি নিজেই চিনতে পারছি না যেন আমি নিজেকে। বুঝতে পারছি যে আমি এটা মানে আমার উম, মানে আমি চাইছি না করতে, কিন্তু যেন আমি করতে বাধ্য হচ্ছি। হুম আমি কেন এতটা টেম্পটেড হয়ে যাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না। আর সব থেকে বড় ব্যাপার, আমি বিশ্বাস কর আমি ওর গায়ে হাত দেওয়ার কথাও ভাবি না কোনোদিনও, আর আমি চাইও না, কিন্তু আমি কেন করছি আমি নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, এবার ব্যাপারটা আমি যখন শুনলাম, আমি শুনে শিওর হয়ে গেলাম যে তার মানে কিছু আমি যা সন্দেহ করছি সেগুলো পুরোপুরি ভুল নয়। তারপরেই আমি আমার জ্যাঠা শ্বশুরের কাছে জানতে পারি যে সেদিন ও যে বাড়িতে ঢুকেছিল, সেদিন দিদির বাড়ি হয়ে এবং দিদির বাড়িতে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে সে এসেছিল। তো আরো আমি ওখানে শিওর হয়ে যাই। ও এর মধ্যে আমার তোমায় জানানো হলো না, এর মধ্যেই মানে ছেলের অন্নপ্রাশনের আগের থেকেই আমার শ্বশুর বাড়ির পরিবারেরই একজন, মানে সেও আমার একটা ননদই হয়, তার সাথে আমার কথাবার্তা শুরু হয়। আর তার সাথে ঘটা কিছু ঘটনা আছে দাদা, সেগুলো অতীব ভয়ঙ্কর ঘটনা, অতীব ভয়ঙ্কর। আর সে বেশ ছোটবেলা থেকে আমি আর তোমাকে যে আজকের ঘটনা বলছি, সেই ঘটনা তার কাছে কিছুই না। ও যা যা জিনিস ফেস করে এসছে, আর ও ইভেন এখনো যা জিনিস ফেস করা হয়, আমি ওর কাছে জানতে পারলাম ওর ওকে মানে মাস দেড়েক আগেও একটা ওকে বান মারা হয়েছিল। আর সেটার ওর যা রিয়াকশন হয়েছিল আর যেভাবে ও সেটা থেকে ওকে বের করা হয়েছে, আমি যদি কখনো সুযোগ পাই ওর সাথে তোমার যোগাযোগ করিয়ে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই, কারণ আমাদের এরকম ঘটনা তো আমরা শুনতে চাই সব সময়। হ্যাঁ তো অবশ্যই যার সাথে ঘটেছে আমরা অবশ্যই এপিসোড করব। তারপর হুম তোমার সাথে ঠিক কি হলো, মানে কন্টিনিউ ব্যাপারটা। হ্যাঁ, তো ও হচ্ছে গিয়ে আমার সাথে ওর সাথে কথা হয়। বিয়ের পর আমার সাথে ওর সাথে না কথা হতো না, কথা না হওয়ার কারণেও আমি বুঝতে পারি দিদি সে ওর নামে আমাকে কিছু খারাপ ব্যাপার বলে রেখেছিল, ইভেন আমার নামেও ওর কাছে কিছু খারাপ জিনিস বলে রেখেছিল, যার কারণে আমরা দুজনেই দুজনের সাথে কথাবার্তা সেভাবে বলতাম না। তারপর যখন আমার ছেলে হয়, ও আসে দেখতে, মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়, তখন থেকে ওর সাথে আমার কথাবার্তা হয়। আর আমি মোটামুটি যা ঘটে আমি ওর সাথে শেয়ার করতে থাকি, আর ও কিছু জিনিস স্বচক্ষেও এসে দেখে যায়। হ্যাঁ, এবার ওর সাথে আমার তখন হচ্ছে কথাবার্তা, তো তখন আমার বরের বন্ধু ওরকম বললো, সেটাও আমি ওকে জানাই। ও আমাকে বলে যে দিদি আমি তো এরকম অনেক জিনিস ফেস করেছি, আমি একজনের কাছে যাই, আর আমাকে সে যা যা জিনিস দেয় তাতে আমি সেই ব্যাপারগুলো থেকে একটু বেরিয়েও আসি, আর আমি রিলিফও পাই। তো তুমি কি সেখানে আমার সাথে যেতে চাও? দেখো আমি ফোর্স তো করতে পারি না, তবে আমি বলতে পারি যে আশা করি জিনিসগুলো একটু শুধরোবে, কারণ খুবই খারাপ সময়ের মধ্যে থেকে তুমি তো যাচ্ছ। তো আমি খুব বেশি না এই সমস্ত জিনিসে, যে আমার এটাই মনে হয় যে আমার ওপর যদি কন্টিনিউ বেসিসে কেউ কিছু করতে থাকে, তো আমাকে যদি কেউ কিছু প্রোটেকশন বাবদ কিছু দিয়েও থাকে, সেটা ক্ষণিকের রিলিফ হয়তো আমাকে দেবে, সব সময়ের জন্য নয়। তা আমি বললাম যে না, আমি যাব না। হ্যাঁ, তো বললো যে যেতে পারতে একবার, গিয়ে অ্যাটলিস্ট দেখতে পারতে। আমি বললাম না, আমার একদম কিছু ভালো লাগছে না, আমি যাবো না। তো ও আর আমাকে ফোর্স করেনি। এরপর ও একদিন আমার বাড়িতে আসে সন্ধ্যের দিকে,
এসে আমাকে বলছে, তুমি তো গেলে না, কিন্তু তুমি যেগুলো মধ্যে দিয়ে যাচ্ছ সেগুলো আমার একটুও নর্মাল মনে হচ্ছে না। তো আমি তোমার হয়ে গেছিলাম, গিয়ে ওনাকে সবটা জানাই, আর জানিয়ে আমি এই জিনিসগুলো এনেছি। তুমি এগুলো একটু আমাকে বিশ্বাস করে না রাখো তোমার কাছে। তো উনি কিছু জিনিস দিয়েছিলেন যেটাকে আমাদের খাটের মধ্যে রাখতে হবে। কিছু উম আহ মানে ডাস্টের মতো জিনিস দিয়েছিলেন যেগুলো ঘরের মধ্যে দিতে হবে। আর গঙ্গার জল রোজ ঘরে ছেটাতে বলেন। তো জানি না হঠাৎ করেই কেন বিশ্বাস হলো, আর মনেও হলো যে এনেই যখন দিয়েছে ঠাকুরের জিনিস, সেটাকে আর নষ্ট করবো না, থাক তাহলে। তো আমি ওর কথা মতো জিনিসগুলো সেই জায়গাতে রাখলাম। আর ও বলল, তোমার ঘরে আমাকে বলেছে বেশ কিছু জিনিস রাখা রয়েছে, আর এই তুমি যে ডাস্টের মতো যে জিনিসটা দিয়েছে, বলছে এটা যদি তুমি আহ এই যে ছড়িয়ে দিলে, যে এরপর দেখবে তুমি একটা একটা করে জিনিস পেতে থাকবে, যদি তোমার ঘরে কিছু থাকে। উনি তো বললো আছে, যদি থাকে তুমি পেতে থাকবে। আমি আর কথা বাড়ালাম না, আমি বললাম ঠিক আছে। তো আমরা গল্প ফল্প করে সেদিন চলে যাই বাড়ি। এবার উম, আমি নর্মাল শুয়ে পড়ি। আমরা সকালে উঠে ডিউটি যাই। 2-3 দিন এরকম ভাবে যাওয়ার পর আমি সকালবেলা উঠে বিছানা গোছাচ্ছি, আমার বালিশটা ধরে সরাতে যাচ্ছি, আমার হাতে কিছু একটা লাগলো। এবার আমি ভাবলাম কি রে বাবা, আমি আবার ধরে জিনিসটাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু আর পেলাম না। তো আমি অফিস যাওয়ার তাড়া ছিল, তো আমি বালিশ ফালিশ গুছিয়ে বিছানা গুছিয়ে চলে যাই। আমি ভুলেও যাই ব্যাপারটা নিয়ে। আবার পরের দিন বোধহয় আবারও আমার হাতে ওরকম একটা ফিল হলো, মানে বালিশ ধরলেই কেন এরকম ধরনের জিনিস লাগছে হাতের মধ্যে। এবার আমি বালিশ গুছিয়ে অফিসে চলে যাই। বাড়িতে ফিরি সন্ধ্যাবেলাতে। ফিরে আমার বস সেদিন বাড়িতেই ছিল। আমি বালিশটা নিয়ে বসি, সুতোর বাক্স নিয়ে। তো আমায় বলে, কি করছো? যে আমি না বালিশটা ধরলেই আমার হাতে যেন কিছু একটা লাগছে। হ্যাঁ, আমি তাই দেখছি বালিশটাতে কি আছে। তো আমি সেলাই কাটি। সেলাই কাটতে গিয়ে আমি দেখি সেখানে পুরো বালিশটাতে একরকম সেলাই, ছোট্ট একটুকুনি পোর্শনে মনে হচ্ছে কেউ সেলাইটা খুলে আবার সেলাই করেছে। দেখে আরো সন্দেহটা বাড়ে। আমি ওখান থেকেই সেলাইটা কাটি, যেখানে নতুন করে করা সেলাইটা রয়েছে। কেটে আমি বালিশের মধ্যে যখন হাত ঢোকাই, সেখান থেকে মানে বালিশ থেকে নর্মালি তুলো বেরোবে, আর হতে পারে একটু নোংরা বেরোয়, যেগুলো তুলোর বীজ ফিজ যদি থাকে সেগুলো বেরোবে। আমার বালিশ থেকে কাঠির মতো কিছু জিনিস বেরোচ্ছে, সুতোর মতো কিছু জিনিস বেরোচ্ছে। আমি তোমাকে ফটোও শেয়ার করেছিলাম ওটা। হ্যাঁ, মানে সুতো, কাঠি, এই ধর। হ্যাঁ, মানে তুমি আমাকে বলেছিলে, মানে তুমি যে ছবিগুলো আমাকে হ্যাঁ, শেয়ার করেছো, ছবিগুলো আমি দেখছিলাম, মানে অনেক প্যাঁচানো প্যাঁচানো দড়ি, তার মাঝখানে ছোট ছোট কাঠির মতো। কাঠির মতো। হ্যাঁ, মানে আমি দেখছি ছবিগুলো। সে ওরকম জিনিস বেরিয়ে এলো। জিনিসটা থেকে খুব অবাক হলাম। আমি বললাম, এই ধরনের জিনিস বালিশের ভেতর তুলোর মধ্যে, আর আমার বিয়ের সময় বানানো নতুন বালিশ আসবে কোথা থেকে? আমি আমার বরকে বললাম, এগুলো কি? ও বলছে, কি এগুলো? ফেলো তো উল্টো পাল্টা সব জিনিসপত্র। মানে ও কোনো রকম গাই করলো না। আমি ওগুলোকে নিয়ে, আমাকে ওই ননদ আমাকে বলেছিল যে তুমি যদি কিছু জিনিস পাও এরকম, ওগুলোকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে ফেলবে। তো আমি ওগুলোকে নিয়ে পুড়িয়ে ফেলি, আর কিছু করারও নেই। আবার বালিশটা সেলাই করে দিই, সেলাই করে রেখে। এরপর দাদা, ও বালিশে ওই জিনিস পাওয়ার 1-2 দিন আগের থেকে আমার বাড়ির এক সদস্যকে, আমি তার পরিচয়টা বলতে চাইছি না, বাড়ির সদস্যকে একটা অদ্ভুত ভঙ্গিমাতে পুজো করতে দেখি। মানে আমি ওই ভঙ্গিমাতে আমি কাউকেই পুজো করতে দেখিনি। মানে সে বসছে, বসে হাঁটুর ওপর থেকে তার যে বস্ত্র, মানে কাপড় যেটা, সেটাকে সরাচ্ছে, সরিয়ে দুটো পা কিরম ভাবে একটা জোর করছে। মানে একটা অদ্ভুত রকম, মানে আমি আজ অব্দি কাউকে দেখিনি। সে ওরকম ভাবে পুজোটা করে। আমি 1 দিন দেখি, 2 দিন দেখি, 3 দিন দেখি। কি রে বাবা, সে তো দীক্ষা ফিক্ষা নেওয়া মানুষ,
তার গুরুদেব ফুরুদেবের এই ধরনের জিনিস কি আবার নতুন করে বললো ফুললো বা কিছু। তো আমি আর মানে সন্দেহ হলেও ব্যাপারটা নিয়ে অত আর মাথা ঘামাইনি। সেই পুজো হচ্ছে। এবার বেশ কিছুদিন কেটে যায়। কেটে যাওয়ার পর তোমার হঠাৎ করে একদিন রাত্রিবেলাতে, আর বেশ কিছুদিন কেটে যায়, আর ওর মধ্যে এটাও বলে রাখি যে আমার আর আমার বরের বৈবাহিক যে সম্পর্ক বা সাংসারিক যে সম্পর্ক যেরকম আগে ছিল সেরকমই প্রায় হয়ে আসে। মানে অনেকটা নর্মাল। মানে আগে যেরকম আমি একটা কথা বললেই সে যেন আর সেটা সহ্য করতে পারতো না, শুনতে চাইতো না, সেই ব্যাপারগুলো আর নেই। সমস্ত জিনিসগুলো অনেকটা নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, এবার তোমার বাড়িতে আমরা দুজন, ও আবার এই ঘরেই আমার ঘরেই সময় বেশিক্ষণ কাটায়, ছেলেকে নিয়ে সময় কাটায়, আমরা একসাথে রাত্রিবেলাতে থাকি। হুম। মানে আগে তো ওর মায়ের ঘরে গিয়েও শুয়ে থাকতো, আসতো না রাতে এখানে, সেগুলো আবারও নর্মাল হয়ে গেছে। এবার আমরা শুয়েছি, ঘুমও এসে গেছে প্রায়। হঠাৎ করে দেখছি আমাদের বাড়ির কুকুরটা বিশ্রী ভাবে কাঁদছে একদম। হ্যাঁ, ও কোনোদিনও কাঁদে না, প্রায় 2 বছর হতে চললো, ওকে আমি কোনোদিনও কাঁদতে শুনিনি। তো আমি ভাবলাম কি কিছু কি হলো, ও খুব আমার আদরের একটা আর কি, ওর কি কিছু হলো, এরকম ভাবে কাঁদছে কেন, ধরপড়িয়ে উঠেছে। আমার বড় ধরপড়িয়ে উঠেছে, ও সত্যি কাঁদে না এরকম। তো আমরা বাইরে বেরিয়ে ও আমাদেরকে দেখে ওর কান্নাটা আরো বেড়ে যাওয়াতে আমরা বলেছি কি হয়েছে। ও দেখি আমাদেরকে চাটছে, এ করছে। হ্যাঁ, আমরা বললাম ঠিক কিছু হবে না, লাইট তো জ্বালানোই থাকে, আরো একটা লাইট পাশের লাইট জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে আমরা ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢোকার পরে আবার তার কান্না। এবার গিয়ে আমার বর বকাই দিল ওকে। হ্যাঁ, মানে কি হয়েছে নাকি, মাঝরাতে এরকম ভাবে কান্নাকাটি কিসের জন্য। ও চুপ করে গেল। আমরা আবার ঢুকে এসে আমি সবে বিছানাতে উঠেছি, বর উঠেও আবার কাঁদছে। এবার এরকম ভাবে বারবার কাঁদছে, বারবার আমরা যাচ্ছি, বকা দিচ্ছি, আসছি, এইভাবে তো রাতে ঘুমানোও যাবে না। আর ও কাঁদছেই বা কেন, আমার কিরকম একটা লাগলো। আমি সাথে সাথে কি মনে হলো, আমি কর্পূর নিলাম, লবঙ্গ নিলাম, সেটাকে জ্বাললাম, আর ধূপ ধরালাম 1 গোছা। আমি আমার বরকে বললাম তুমি এখানে একটু দাঁড়াও, আমার ভয় লাগছে। তো ও দাঁড়ালো। আমি কর্পূর, লবঙ্গ, ওই ধূপ সমস্ত কিছু, ও যেখানটাতে শোয় সেই জায়গা থেকে, পাশের যে জায়গাটা অন্ধকার থাকে সেখান থেকে সব ঘুরিয়ে ফুরিয়ে পুরো বারান্দাতে ঘুরিয়ে এনে কর্পূরদানিটা ঠাকুর ঘরে ঢুকিয়ে রেখে দিলাম, আর ধূপগুলোকে ও যেখানে শোয় ওইখানটাতেই আমি রেখে দিলাম। রেখে দিয়ে ঘরে ঢুকে আমরা দুজনেই শুয়ে পড়লাম। আশ্চর্য ভাবে নোটিস করলাম যার কান্না থামছিলই না, প্রায় আধা ঘন্টা ধরে তাকে বকা হচ্ছে, চুপ করানো হচ্ছে, থামছে না, সে চুপ করে শুয়ে পড়েছে। তার আর কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। এটা হওয়াতে আমার একটা কিরকম যেন মনে হলো যে কিছু হয়তো জিনিস ও দেখতে পেয়েছে, যার কারণেই ও এরকম করছে। আর কুকুরদের সেন্স এইসব জিনিসে বেশি হয়। তো সেদিনটা রাতটা আর কিছু হয়নি। পরের দিন আমরা দুজনেই অফিসে বেরিয়ে যাই। অফিস থেকে ফিরি, আমার বরের সেদিন ফিরতে একটু রাত হয়। তো আমি ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরের মধ্যে সমস্ত সন্ধ্যের টিফিন ফিফিন বানানো সব হয়ে গেছে, তখন আমার বর ঢুকেছে। আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমি বলছি টিফিনটা খেয়ে ঢুকবে, গরম আছে এখনো নাকি আগেই তুমি হয়ে নেবে, মানে স্নান করতে ঢুকবে। বলছে না না, আমি স্নান করে আসি তারপরেই খাবো। এই সমস্ত জিনিস বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে শুনতে পারি কুকুরটা ছাদের থেকে চিৎকার করলো একটা। মানে ওটা চিৎকারের থেকে বলা ভালো, ওটা একটা আর্তনাদ যাকে বলে। মানে কুকুরের আঘাত পেলে যেই ধরনের একটা আর্তনাদ করে ওঠে, সেই আর্তনাদ। আর ব্যাস, চুপ সবকিছু, আর কোনো আওয়াজ নেই। তো আমি আবার দুজনে দৌড়ে উঠি নিজের থেকে, আমার জ্যাঠা শ্বশুরও দৌড়ে আসে, কি হলো করতে করতে। ছাদে উঠে গিয়ে আমরা ওকে দেখে যাচ্ছি, কিরে কোথায় গেলি। কোনো সাড়া শব্দ নেই, তার নামও নিশান নেই কোথাও ছাদে। এবার আমার তো প্রায় চোখ থেকে জল বেরিয়ে আসবে, ওকে পাওয়া যাচ্ছে না, ছাদ থেকে কোথায় চলে গেল। হ্যাঁ, এবার
আমার বোন নিচে থেকে টর্চ নিয়ে গিয়ে সারা ছাদে খুঁজছে, ওকে খুঁজে খুঁজে হঠাৎ করে বলছে, আমি দেখে নিয়েছি, এসো 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 আমার সাথে এসো। ও দেখছি নিচে দৌড়াচ্ছে। পড়ে গেল ও ছাদ থেকে। আমি দৌড়াতে দৌড়াতে নেমেছি, নেমে নিচে গিয়ে দরজাটা খুলতেই ও ভীষণ ক্লান্ত ভাবে দেখলাম এগিয়ে এসে ঘরে ঢুকেই শুয়ে পড়লো। যথারীতি 3 তলা ছাদের থেকে যদি কেউ পড়ে যায়, সে যে বেঁচে আছে এটাই তো একটা বড় ব্যাপার। নাক ফেটে গেছে, আর প্রচন্ড ক্লান্ত ভাবে ও এসে শুয়ে পড়েছে। আমরা ওকে আদর করছি, ও হালকা হালকা করে আমাদেরকে চাটছে। মানে ও হয়তো বলতে পারলে বলতোই কিছু, কিন্তু ও তো বলতে পারে না। আমার বর ওকে কোলে করেই ওপরে নিয়ে আসে। ওপরে নিয়ে আসে, ওর পুরো শরীরে বরফ ডলে দেওয়া হয়, ভলিনি স্প্রে করে দেওয়া হয় যাতে কোথাও লেগে থাকলে সেটা থেকে ও রিলিফ পায়। ওকে একটু জল খাওয়ানো হয়, খাইয়া ও শুয়ে পড়ে। খুব ক্লান্ত চোখে শুয়ে শুয়ে আমাদের দিকে কন্টিনিউ তাকিয়ে থাকে। এবার আমি বলে উঠি, কালকে এভাবে ধূপ ধরানোর পরও চুপ করে গেল, আর আজকেই ও ছাদ থেকে পড়ে গেল। ও এত দিন ধরে ছাদে থাকে, সকাল বিকেল, কোনোদিনও পড়েনি, ও আজকে কি করে পড়ে যায়? তা আমি বলি, তুমি তাড়াতাড়ি স্নানটা করে বেরোও তো। ও স্নান করে বেরোয়। আমি গঙ্গার জল, ধুনুচি, ধুনুচির মধ্যে আমি কর্পূর লবঙ্গ সবকিছু দিয়ে নিই, আর এক গোছা ধূপকাঠি ধরিয়ে আমি বলি, এসো আমার সাথে। ও বলছে, কি হচ্ছে এসব? আমি বলছি, তুমি এসো না একটু, কেন এত এ করো? তো ও আসে ছাদে। আসার পরে ছাদের থেকে আমি যতটা সম্ভব হয়েছে বাড়ির চারপাশে করে গঙ্গার জল ছিটাই, আর হনুমান চল্লিশা পড়তে থাকি সাথে সাথে, গঙ্গার জল ছিটাতে থাকি। এরপর ধুনো দেখাই চারপাশ ধরে, ধূপ দেখাই, দেখিয়ে ধূপগুলো ছাদেই রেখে, ধুনুচিও ছাদেই রেখে গঙ্গার জলটা নিয়ে আমরা নেমে আসি। তুমি ভাবতে পারবে না দাদা, আমরা জাস্ট হচ্ছে গিয়ে আমাদের যে ফ্লোরটা, লাস্ট সিঁড়িটা থেকে আমাদের ফ্লোরে পাটা রেখেছি আমি জাস্ট, আর মাঠের পাড়ে এক দল কুকুর রেল লাইনের দিকে তাকিয়ে কি যে বিশ্রী ভাবে কাঁদছে। মানে আমাদের পাড়া থেকে শুরু করে, পাশের পাড়া থেকে শুরু করে সবাই ওটা নোটিস করেছে যে নানা করেও 7 থেকে 10টা কুকুর হচ্ছে গিয়ে আহ রেল লাইনের দিকে তাকিয়ে কেঁদে যাচ্ছে, এক সুরে কেঁদে যাচ্ছে। সবাই আমরা বাড়িতে জানালা দিয়ে সেটা দেখি। দেখে আমার বরই তখন বলে যে গঙ্গার জল ছিটিয়ে আসার পরই বাড়ির সামনের রেল লাইনের ধারে এতগুলো কুকুর এরকম ভাবে কাঁদাটা খুব স্বাভাবিক ব্যাপার নয়। হ্যাঁ, নিজে জ্যাঠা শ্বশুরও বলে যে এরকম কেন হচ্ছে। হ্যাঁ, তো আমি বললাম, দেখেছো তো, আমার জিনিসটা খুব খারাপ মনে হলো যার কারণে। আর আমার এটাই মনে হয় যে আগের দিন ও সেন্স করতে পেরে আমাদেরকে জানান দেয় যে বাড়িতে কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে যেটা কি নেগেটিভ টাইপের, বা কেউ এসছে যে নেগেটিভ। হ্যাঁ, সেটা ও জানায় বলেই আজ যখন সে ঢুকেছে ওকে ছাদ থেকে ফেলে মারার চেষ্টা করলো। এটা আমি ওকে বললাম, বলার পরে আমার বর আর কিছু বললো না। তো যথারীতি রাত্রিরে খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এরপর আর সেরকম ধরনের, হ্যাঁ এরপর বলতে আমাদের ভীষণ আমরা ভয় পাই বাড়িতে, ভয় পাই। তো তখন আমার ভাইকে আমি সব জানাই। তো আমার ভাই এর একজন বন্ধু রয়েছে, যে মানে বাড়ির যিনি গুরুদেব, তিনি হলো কামাখ্যার পুরোহিত। আমার ভাই ওর বন্ধুকে বলে যে তুই একটু কথা বল না, দেখ না দিদির বাড়িতে এসব হচ্ছে, কি হচ্ছে এগুলো, আমার না ঠিক লাগছে না। আমার মাও ভীষণ চিন্তিত। ও আরেকটা জিনিস, এই যে যখন কুকুরগুলো কাঁদছে, এই ধরনের জিনিসগুলো আমরা সবাই অস্বাভাবিক অস্বাভাবিক জিনিস বলে বেড়াচ্ছি, তখন আমি যার কথা একটু আগে বললাম খুব অদ্ভুত ভঙ্গিমায় পুজো করছিল, সেই পুজো করছে প্রায় 27 দিন, যেদিন আমাদের বাড়ির কুকুরটা ছাদ থেকে পড়লো। আর সে খুব করে প্রমাণ করার চেষ্টা করতে থাকে যে ব্যাপারটা একদমই নর্মাল, একদমই নর্মাল ব্যাপার, কিছুই হয়নি,
বাড়ির কুকুর ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে, কিছু হয়নি। আর রাস্তা দিয়ে ভিখারি গেলেও কুকুরেরা চিৎকার করে, এই করে সেই করে। তো সে খুব নর্মাল ভাবে এই ব্যাপারটা যে নর্মাল সেটা বোঝানোর সবাইকে চেষ্টা করে বেড়ায়। ইভেন তোমাকে 7 দিন আগের কথাও যদি বলি, 7 দিন আগেও সেই ব্যাপারটাকে আবার রিপিটেডলি হচ্ছে গিয়ে যে নর্মাল ব্যাপার সেটা বলার চেষ্টা করে, আজও করে বেড়াচ্ছে। তো যাই হোক, এবার আমার ভাই হচ্ছে গিয়ে ওনাকে, আমার ভাইয়ের বন্ধু আর কি ওনাকে জানায়। তো উনি বলেন যে বাড়িতে কোনো নেগেটিভ টাইপের কিছু এনার্জি চালনা করা হয়েছে। আমি বাড়ির মাটি বা হচ্ছে গিয়ে তোমার দিদিকে সামনাসামনি যদি না দেখতে পারি, আমি বলতে পারবো না এক্সাক্ট কি জিনিসটা মানে পাঠানো হয়েছে। আর যেহেতু বাড়ির জোনটা খুবই বাজে, সেই কারণে সেই একটা নেগেটিভ শক্তি অনেকগুলো নেগেটিভ শক্তিকে নিয়ে এসছে, যার কারণে বাড়িটা ভীষণ ভাবে এখন মানে ডেঞ্জার টাইপের হয়ে গেছে। সন্ধ্যের পর বাড়ির বাইরে যদি কাউকে যেতেই হয়, সে যেন একা না বেরোয়। কারণ যে নেগেটিভ পাওয়ারটা আছে সে তো নিশ্চয়ই তাকে পাঠানো হয়েছে কিছু ক্ষতি করার জন্য। তো সে যদি কোনো রকম ক্ষতি একবার করে ফেলতে পারে, তো সাইড বাই সাইড যারা ওখানে আকৃষ্ট হয়েছে যেসব নেগেটিভ পাওয়ার গুলো, তারাও কিন্তু পর পর ক্ষতি করতে থাকবে। তো এটা ওদের খুব করে মাথায় রাখতে হবে যে ওদের যেন কোনো রকম ক্ষতি না করতে পারে। আর এর জন্য তিনি, আমার এখন মনে পড়ছে না, একটা গাছের শিকড় বলেছিলেন। সেই শিকড় প্রতিদিন সন্ধ্যাবেলা ধুনুচি জ্বালাতে, আর সেই ধুনুচি পুরো বাড়িতে জ্বালাতে। আর বাড়ির বাইরেও কোথাও একটা ধুনুচি রেখে দিতে হবে। বাড়ির বাইরে যে ধুনুচিটা রাখতে হবে তার মধ্যে ওই শিকড়ের অংশ দিয়ে দিতে হবে যাতে সেটাও জ্বলে। সাথে কর্পূর দিতে হবে, লবঙ্গ দিতে হবে, তেজপাতা দিতে হবে। আর সারা বাড়িতে সুগন্ধি কিছু সব সময় ছড়িয়ে রাখতে হবে, বিশেষ করে বাথরুমে, যাতে সেই সুগন্ধির গন্ধ কোনোভাবেই না কমে যায়। কারণ এই সমস্ত যে শক্তি তারা বাথরুমের থেকেই আকৃষ্টটা হয়। তিনি এত কিছু জিনিস বলেন। এবার সুগন্ধি বলতে আমরা ঠাকুরের জন্য ব্যবহার করে থাকি অঘুরু বা আতর। তো আমি অঘুরু কিনে আনি, আতরও কিনে আনি, এবং সারা বাড়িতে সেটা কন্টিনিউ বেসিসে আমি যতক্ষণ বাড়িতে থাকি ওটা সেটাতে থাকি। আমার এতটাই ভয় হয়ে গেছিল যে আমি আমার কুকুরটার গায়ে অঘুরু স্প্রে করে রেখে দিতাম। এতটাই আর কি আমি ভয় পেয়ে গেছিলাম যে আবার যদি ওর উপর অ্যাটাক করে ফেলে। ওর গায়ে আমি সব সময় অঘুরু স্প্রে করে রাখতাম। বাথরুমে আমি সব সময় অঘুরু একটা পুরো বাটির মধ্যে ঢেলে সেটাকে রেখেই দিতাম ওপেন করে। তারপরে সারা বাড়িতে আমি অঘুরু যেটাতে থাকতাম একইভাবে উনি যা যা ইনস্ট্রাক্ট করেছেন ধুনুচি ধরানো থেকে শুরু করে সব করতে থাকি। এভাবে চলতেই থাকে। আমাদের না একটু ভয়ও লাগতো, এমনকি আমার জ্যাঠা শ্বশুর ভয় পেত। হ্যাঁ, আমি বেরোতে গেলে, না বেরোস না, থাক এখন বেরোতে হবে না, বা চল আমি যাচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে এতদিন ধরে আমি এই বাড়িটাতে রয়েছি, এত একটা খারাপ এরিয়া, খারাপ জোন, আমার হাজবেন্ড নাইট শিফটে বেরিয়ে যায়, আমি একাই থাকি, আমার কিন্তু কোনোদিনও ভয় লাগেনি। কিন্তু আমার হাজবেন্ড থাকাকালীনও আমার যেন রাত্রিবেলা বাথরুম যেতে ভয় লাগছে। হয়তো এই সমস্ত জিনিস শুনেছি তার কারণেও একটা হতে পারে, মেন্টাল একটা ব্যাপার হতে পারে, বাট আমরা ভয় পেতাম। এর মধ্যে 7 দিন 8 দিন এভাবে কাটলো। কাটার পর হচ্ছে গিয়ে একদিন আমার জ্যাঠা শ্বশুর কোথাও একটা গেছিল। সে যখন বাড়িতে ঢুকছে তখন দেখলো, আমি নিচেই ছিলাম, গল্প করছিলাম জেঠি শাশুড়ির সাথে। সে দেখলো বাড়ির যে মানে ওই অদ্ভুত ভঙ্গিমাতে যিনি পুজো করছিলেন, তিনি একটা ব্যাগ নিয়ে রেল লাইনের পাশের যে রাস্তাটা সেখান থেকে হেঁটে কোথাও যাচ্ছে। আমি আগেই বলেছি আমাদের এখানে ট্রান্সপোর্ট খুব খারাপ, আর আমাদের এখান থেকে মার্কেট, প্রথম যে মার্কেটটা যেতে হয় সেটা যেতে হেঁটে যদি যাওয়া হয় মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগে। আবার যদি টোটো করেও ফিরে আসে বা অটো করেও ফিরে আসে 10টা মিনিট তো লাগবে। তো যাতায়াতে আধা ঘন্টা সময় মিনিমাম লেগে থাকে যদি সে হেঁটে গিয়ে ফিরে আসে
কোনো যানবাহনে। তো তখন আমার জ্যাঠা শ্বশুর দেখলো সে রেজাইনের ধার ধরে হেঁটে যাচ্ছে। সে আবার এসে বললো যে দেখলাম রেজাইনের ধার ধরে যাচ্ছে কোথায়। হ্যাঁ, এবার ঘরে ঢুকে বললো জেঠি শাশুড়িকে, চা করেছো? চা করো। বলছে চা কি করবো, বিস্কুট নেই ঘরে। বলছে তাহলে দাঁড়াও, তুমি চাটা বসাও, বিস্কুটটা নিয়ে আসি। মানে দশ মিনিট দশেকের মধ্যে সে বাইরে বেরোয় আবার বিস্কুট আনার জন্য। হুম, তখন দেখছে উনি ফিরে এসছেন, আর একই ওনার হাতে যেরকম ব্যাগ ছিল ওরকমই ব্যাগটা। উনি ফিরে এসছেন, আর ফিরে উনি পাশের বাড়িতে, আমি যে বললাম আড্ডা ফাড্ডা হয় বউরা মিলে বসে, সেখানে যাচ্ছেন। তো জ্যাঠা শ্বশুর বিস্কুট কিনে ফিরে এসে বলে, কোথায় গেল? এই তো বেরোলো, আমি দেখলাম পাশ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। এর মধ্যে এসেও বললো, গেছিল কোথায়? এত তাড়াতাড়ি গিয়ে ফেরা তো সম্ভব নয়। হ্যাঁ, আমরাও ভাবছি সত্যি তো, কোথায় গেল যে এত তাড়াতাড়ি ফিরে এলো? তো যাই হোক, হলো ওমা, উনি ওটা ওরকম ভাবে গিয়ে ফিরে এলো, তারপর পরদিন থেকেই বলা যেতে পারে। আর ওরকম অদ্ভুত ভঙ্গিমা আমি পুজোও করতে তাকে দেখি না। আর বাড়িটাও বেশ হালকা লাগে, মানে আমাদের আর অতটা ভয় লাগে না, আমরা বেশ নর্মাল হয়ে উঠি। যে মানে একটা জড়সড় ব্যাপার হয়ে গেছিল সবার মধ্যে, সেটাও আর নেই, আচমকা ভাবেই একদম নর্মাল হয়ে গেল। এটাও একটা সন্দেহ হয়। আর আমার সাথে যা ঘটে চলেছিল সবই আমার যেন সন্দেহের ব্যাপার লাগে এখন। আমি আবার ভাইকে জানাই সব, জানিস তো হঠাৎ করে সব যেন ঠিক হয়ে গেল। কি ব্যাপার হলো বলতো? বলছে যে দাঁড়া আমি দেখি তার সাথে যদি যোগাযোগ করতে পারি, ওই কামাখ্যার ওই পুরোহিত যিনি আর কি, আমি একবার বলবো তাকে। যে এবার ও বোধহয় ওর বন্ধুকে বলে, ও বন্ধু আবার কথাবার্তা বলে। তো ভাই দুদিন বাদে আমার ফোন করে আমায় বলে যে দিদি, উনি যেটা বললো তোর বাড়িতে খুব খারাপ জিনিস আনা হয়েছিল, আর সেটা যাকে এনেছিল আর কি, তার কোনো হয় শরীরের বা তার কোনো জিনিসের কোনো অংশ তোর বাড়িতে এনে রাখা হয়েছিল। তো সেটাকে বাড়ির থেকে সরিয়ে ফেলা হয়েছে, যার কারণে আবার জিনিসটা তোদের নর্মাল লাগছে। কারণ সেটা তো আর নেই তোদের বাড়িতে, আর তোদের বাড়িতে যেহেতু সেটাও নেই, বাদ বাকি যারা অ্যাট্রাক্ট হয়েছিল তোদের বাড়িতে তারাও বোধহয় চলে গেছে। উনি পুরোটা দেখতে তো পাচ্ছেন ওভাবে, তবে উনি এটাই মানে ওনার ধারণা যে যার থ্রুতে ওরা অ্যাট্রাক্ট হয়েছিল সেই যখন বাড়িতে আর নেই, তো ওরাও বোধহয় নেই, তারাও বোধহয় বেরিয়ে গেছে। যথারীতি বলছি দাদা, আমরা ভীষণ একটা রিলিফ যেন ফিল করছি, প্রত্যেকে বাড়ির প্রত্যেকে। সেই ব্যাপারটাই যেন আর নেই, আমরা খুব হালকা, বাড়িটাও খুব হালকা, নর্মাল একটা ব্যাপার ফিল করা হচ্ছে। তো এই গেল আরেকটা ঘটনা। এবার তারপর আমি একদিন রাত্রিবেলাতে বিছানা করা হচ্ছে, আমার বোন না বালিশ গুলোকে প্রচন্ড মেরে মেরে ঝাড়ে। তো ওর যে পাশ বালিশটা রয়েছে সেটাকেও ও ওরকম ভাবে মেরে ঝেড়েছে। যখন ওটা মেরে ঝাড়লো তার থেকে তুলো বেরিয়ে এলো। তুলো বেরিয়ে আসাতে আমি বললাম যে এমা এটা রেখে দাও, এটা বোধহয় ফেটে গেছে, এটাকে আমার সেলাই করতে হবে। তো রেখে দিল সাইড করে। আমি সুতোর বাক্স নিয়ে আসি, নিয়ে এসে ওটাকে সেলাই করতে বসে, আমি তোমাকে দাদা ওই ফটোটা শেয়ার করিনি, আমি তোমার ওটা শেয়ার করবো ফটোটা, তুমি দেখো। মানে ওটা যখন আমি, ওটার মধ্যে ডবল ওষার পরানো থাকতো, একটা আমরা খুলে ধোয়াপাতি করতাম, আরেকটা কখনোই খোলা হতো না। কারণ ওই বাঁশ বালিশটা ওর পুরোনো বাঁশ বালিশ, আর ওর মা বলতো যে বাঁশ বালিশটা একটু ফেটে ফেটে যায়, ভেতরে ইয়েটা পাতলা হয়ে গেছে, ওই জন্য ওটা ডবল ওষার পরানো থাকে। তো প্রথম ওষারটা তো খুলে নর্মাল, দ্বিতীয় ওষারটা যখন খুলি আমি দেখি যে ওটা অসংখ্যবার সেলাই খোলা হয়েছে আর সেলাই করা হয়েছে। যদি পাশ বালিশ ফেটে যায়, পাশ বালিশটা ফাটবে কি সেলাইয়ের গোড়া থেকে? হ্যাঁ ফাটে, সেলাইয়ের গোড়া থেকেও ফাটে,
কিন্তু কাপড় পাতলা হলে তো মাঝখান থেকে ফেঁসে যায়। মাঝখানে যেখানে সেলাই নেই সেখানে কোনো জায়গায় ফাঁসেনি, কাপড় যথেষ্ট মোটা। কিন্তু সেলাইয়ের গোড়া মানে সেলাই বহুবার ওটাকে সেলাই খোলা হয়েছে, সেলাই করা হয়েছে। এটা আমি এইভাবে বুঝলাম কারণ ওটা বিভিন্ন রঙের সুতো দিয়ে সেলাই করা। সেলাই যে করা অংশটা ওটা বিভিন্ন ধরনের সুতো, রঙের সুতো। তো যে জায়গাটা হয়েছে সেই জায়গাটাতে একটুকুনি আমি দেখছি সেলাই খোলা। এবার আমি ওখান থেকে, যেহেতু আমার আগের বারও বালিশে ও জিনিস পাওয়া গেছিল, তো আমি ওখান থেকে এভাবে আঙুলটা ঢোকাই। আঙুল ঢোকানোর মধ্যে জায়গা রয়েছে। আঙুলটা ঢুকিয়ে যখন আঙুল বের করি, হাতের মধ্যে দেখি কি সব জিনিস লেগে এলো। আমার না বুকটা আবার ছ্যাপ করে উঠলো যে মা, আবারও কিছু হচ্ছে এরকম। সেলাই কাটি, সেলাই কেটে যখন বের করছি, আমি ঠিক বর্ণনা করতে পারবো না ওটা কি জিনিস। তুমি দেখেছো হয়তো, আমি তোমার সাথে শেয়ার করেছি। আমার বর্ণনা করার কোনো জায়গা নেই যে ওটা কি জিনিস বেরিয়েছে। গুঁড়ো 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 কতগুলো জিনিস বেরিয়ে এলো। আমার বর সামনেই ছিল, ও দেখলো, দেখে আমার বললো, বালিশটার ভেতর দিকে হাত ঢুকিয়ে দেখো তো যে ভেতরে কিছু আছে কিনা। বালিশটার ভেতরে যখন হাত ঢুকাই, সেখান থেকেও অ্যাজ ইট ইজ জিনিসগুলো বেরিয়ে আসে তুলোর সাথে মিক্স হয়ে। কিন্তু সেই জায়গাতে পরিমাণটা কম। যেই জায়গাটায় সেলাইয়ের মুখটা, সেই জায়গাতে অজস্র পরিমাণে ওই জিনিস। মানে আমি যদি কোল বালিশটা এখনো, পাশ বালিশটা যদি আমি খুলি, তাহলে এখনো দেখা যাবে যে ওর ভেতর ওগুলো রয়েছে। কারণ ওই জিনিসগুলো এমনই জিনিস যেটাকে পুরোপুরি তুলোর থেকে আলাদা করে বের করে পরিষ্কার করা সম্ভবই না। আমাকে নতুন বালিশই করাতে হবে, যেটা এখনো হয়ে ওঠেনি। তো ওইরকম জিনিস বেরিয়ে আসে, মানে প্রচুর পরিমাণে বেরিয়ে আসে, প্রচুর পরিমাণে বেরিয়ে আসে। তো যাই হোক, আর কিছু যেহেতু করার নেই, ওটাকে আমি যতটা পেরেছি বের করেছি, আর বাকিটাকে আমি সেলাই করে আবার রেখে দিয়েছি পাশ বালিশটাকে। তো এই হলো গিয়ে তোমার এখানটা মিটলো। এবার আমি আর আমার বর দুজন মিলে ডিসিশন নিই যে আমাদের বাড়িটা তো খুব ছোট, যেহেতু ছেলে হয়েছে, ভবিষ্যতে ছেলেও এই বাড়িতেই থাকবে, এটাই এক্সপেকটেশন আমাদের, এখানেই যেহেতু থাকবে, তো কিছু আমাদের করে রেখে যেতে হবে। তো নর্মালি এখনের যা ক্রাইসিস পিরিয়ড, তাতে সেরকম কিছু করা পসিবল না। তো একটা আমাদের ইচ্ছে, আমাদের লিভিং রুম নেই বাড়িতে, তো লিভিং রুম করব, একটু ড্রয়িং রুম করবো, এই ধরনের একটা ইয়ে। সেটা আমরা জ্যাঠা শ্বশুর মশাইয়ের সাথে কথাবার্তা বলি, তিনি রাজি হন। এবার সেটাতে দিদি বা বাড়ির আর যারা সদস্য তারা কেউ রাজি নয়। বাট আমরা একমতে জ্যাঠা শ্বশুর মশাইয়ের সাথে কথাবার্তা বলে জোর জবরদস্তি কনস্ট্রাকশন ওয়ার্ক শুরু করে। যেদিন আমার ফার্স্ট ফ্লোর ঢালাই হবে, সেদিন আমি দেখছি রড বসানো হয়েছে, কাঠ খাটানো হয়ে গেছে, সেখানে জবা ফুল পড়ে রয়েছে। যেখানে আমার পিলার নিচে থেকে উঠেছে এবং উপরেও যে পিলার গুলো হবে, ঠিক তার গোড়াতে গোড়াতে জবা ফুল পড়ে রয়েছে। আমার বরকে বলি, দেখো এখানে এগুলো পড়ে রয়েছে, এগুলো সরিয়ে দাও। সে সরিয়ে ফেলে, গঙ্গার জল ছিটিয়ে দেয়, তারপর ঢালাইয়ের কাজ শুরু হয়, ঢালাই হয়, সব মিটলো। মাঝে আমরা ঘুরতে গেছিলাম। ঘুরতে যাওয়ার বেশ আগের থেকেই ঘুরতে যাওয়া নিয়ে অশান্তি। এইখানে মানে আমার অফিসের সমস্যা, বরের অফিসের সমস্যা, এই শুরু হলো। আর আমার ছেলের শরীর খারাপ হয়ে যায়। ছেলের গিয়ে ভীষণ ভাবে শরীর খারাপ, হঠাৎ করে ভোরবেলার দিকে কি প্রচন্ড জ্বর। আর যেদিন বেরোবো সেদিন ওর গিয়ে পটি শুরু হয়ে যায়, 8 বার 9 বার করে সে পটি করছে। আমার মা তো বলছে, না বেরোস না, এই ছেলেকে নিয়ে বেরোস না। কেন কি, একটা বড় মানুষেরই 7-8 বার 9 বার পটি হলে পরে একটা শরীর ছেড়ে দেয়, সেখানে এত ছোট একটা বাচ্চা।
আমি বলি আমার মাকে যে, মা, ওর এখানেই শরীর খারাপ, আমি বেরোই, দেখবে ও সুস্থ হয়ে যাবে। মা বলছে আমার মন মানছে না, এরকম করিস না। আমি বলছি, কিচ্ছু হবে না মা, আমি বেরোই, ও সুস্থ হয়ে যাবে। তো যথারীতি আমরা বেরোই, ও সুস্থ হয়ে যায়। কিন্তু এর মধ্যে আমার কনস্ট্রাকশনের যে ওয়ার্ক চলছে সেটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন কারণে মিস্ত্রিরা আসেন না, কাজ করে না, ফোন করলে ফোন ধরে না, বন্ধ হয়ে যায়। ঘোড়া থেকে ফিরি, তখনও ফোন করি, ফোন ধরে না, কোনো রকম যোগাযোগ করে না। এবার যে আমার ওই ননদ, ও আমাকে বলে নিশ্চয়ই আবার হয়তো কিছু হয়েছে, কেন কি তাদের তো মত ছিল না, তুমি গঙ্গার জল ছিটাও, একটু আরতি ফারতি করো ওই জায়গাতে গিয়ে। হ্যাঁ, তো আমি বলি ঠিকই বলেছে, কারণ সত্যি তাদের মত ছিল না। তো আমি গঙ্গার জল সমস্ত জিনিস ছেটাই। ও যে ডাস্টের মতো যে জিনিসটা আমাকে এনে দিয়েছিল সেটাও গিয়ে ফেলে দিয়ে আসি ওই জায়গাতে। কর্পূর লবঙ্গ নিয়ে দাদা আরতি করতে ঢুকেছি, একটা ছোট মোম নিয়ে যদি ঢুকতাম বা একটা প্রদীপ নিয়ে ঢুকতাম, টুক করে একটুখানি, কনস্ট্রাকশন এরিয়াতে আর ফ্যানও নেই, কিছুই নেই, হাওয়াও নেই, তাও ভাবলাম যে ঘোরানোর চক্করে হাওয়ায় নিভে গেল। কর্পূরের অত বড় আগুন, সেটা যেই নিয়ে গিয়ে আমি ওই এরিয়াটাতে ঢুকেছি জাস্ট দপ করে নিভে গেল আওয়াজ। ইভেন আওয়াজ হলো দপ করে একটা, নিভে গেল। আমি আবার এসে ওটাকে ধরালাম, ধরে আবার ঢুকতে গেলাম, আবার নিভে গেল। এরকম ভাবে পরপর 3 বার। যখন 4বারের বার আমি নিয়ে ঢুকি তখন ওটা আর নেভে না। আমি পুরো এরিয়াতে ঘুরিয়ে নিয়ে আসি। সেম জিনিস রিপিট হয় সেকেন্ডে। সেকেন্ডে ওটা একবারই ওরকম ভাবে নিভে গেল, তারপরের থেকে আর ওটা নর্মাল হয়ে আসছে। আর গত পরশুদিন থেকে আমার মিস্ত্রি এসে কাজও শুরু হয়ে যায়, কাজও শুরু হয়ে যায়। তো এর মধ্যে আমার আমার বলা হয়নি, আরেকজনও রয়েছে, মানে মানে আমাকে যে ফোন করেছিল আমার হাজবেন্ডের বন্ধু, সেও আমাকে হেল্পই করেছে বলতে পারো। সে যে তাদের যে গুরুদেব রয়েছে তার সাথে এই সমস্ত নিয়ে কথা বলেছে, এবং তিনি জানান যে আমার হাজবেন্ডের কোনো জ্ঞাতি জ্ঞাতি মানুষই আমাদের এইভাবে ক্ষতি করছে। তিনি এটাও জানান যিনি ক্ষতি করছে তিনি, মানে সে আর কি কোনোভাবেই চায় না যে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে রিলেশনটা ভালো থাকুক। সে শুধু এইভাবেই ক্ষতি করছে না, সে পারিপার্শ্বিক ভাবে অন্যভাবেও ক্ষতি করছে, বিভিন্ন ধরনের মন্তব্য করে, বিভিন্ন রিলেটিভস এর কাছে বিভিন্ন রকমের বক্তব্য রেখে এভাবেও সে ক্ষতি করার চেষ্টা করছে। আরো একজন আমার বান্ধবীর রিলেটিভ, উনি প্রফেশনাল নয়, উনি প্রেডিকশন করেন, উনিও একই কথা বলে, একই জিনিস বলে যে এইভাবে ক্ষতি করার চেষ্টা হচ্ছে। আর উনি আমাদেরকে একটা মহাদেবের একটা রাখতে দেন। আর ওটা রাখতে দেওয়ার কারণ হচ্ছে কি, আমার ছেলে হয়তো ওর উপর কোনো রকম ক্ষতি সাধনের মতো কিছু করা হচ্ছে না, বা হয়তো ওকে কিছু খাওয়ানো হচ্ছে না নিজে বশীভূত রাখার জন্য, বা ওর উদ্দেশ্যে হয়তো কিছু করা হচ্ছে না, কিন্তু আমাদের উদ্দেশ্যে যে করা হচ্ছে, ও তো ছোট খুব। হ্যাঁ, আমাদের উদ্দেশ্যে যে করা হচ্ছে, খাটে বিভিন্ন ধরনের জিনিস রাখা হচ্ছে, ঘরে বিভিন্ন ধরনের জিনিস রাখা হচ্ছে, তার এফেক্টটাও তো এই বাচ্চাটার উপরে পড়ে। নেগেটিভ জিনিসের এফেক্টটা সবার উপর পড়ে। আমরা বলি যে এরা ভগবান, এদের ওপর কিছু হয় না। দাদা তুমি ভাবতে পারবে না, সেই দিন যেদিন আমরা বেরোলাম ঘুরতে, সেদিনও বেরোনোর আগে 8 থেকে 9 বার ও পটি করেছে জলের মতো। আর আমি যখন ওকে নিয়ে বেরিয়ে গেলাম বিকেল বেলাতে ঘুরতে যাওয়ার জন্য, তখন থেকে ও আর একবারও পটি করেনি। আমরা ট্রেনে গেছিলাম, পুরো ট্রেনে জার্নি করেছি, কোনো পটি নেই, কিছু নেই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেও যেরকম নর্মালি পটি করে, অ্যাজ ইট ইজ ও তাই করেছে। আর যে কদিন আমরা বাইরে ছিলাম একদমই নর্মাল ছিল, নর্মাল পটি করেছে, নর্মাল খাওয়া দাওয়া করেছে, নর্মাল ভাবে ঘুরেছে, হাসি খেলা ঠাট্টা সমস্ত কিছু একদম নর্মাল ছিল।
যে এটাই প্রমাণ ওকে কিছু না করা হলেও ওর ওপরও এফেক্ট পড়ে। আর উনি যে মানে আমার বন্ধু যিনি রিলেটিভ হন, উনি আমার বরের, আমার ছেলের সমস্তটা একসাথে প্রেডিকশন করেছেন, করে আমাকে শুধুমাত্র ওই জিনিসটা দিয়েছেন, বলেছে এটা আমি তোমাকে দিলাম, আমি এর জন্য কোনো মূল্য নেব না তোমার থেকে, যেহেতু এটা খুবই একটা বাজে জিনিস আর ও খুবই ছোট, যাতে ওর উপর কোনো এফেক্ট না আসে তার জন্য আমি এটা দিলাম, কিন্তু ঠাকুরের জিনিস দিয়ে তো এভাবে করা যায় না, তাই আমি এর জন্য 1 টাকা মাত্র মূল্য তোমার থেকে ধার্য করব। উনি আমাকে সেভাবে চেনেন না, জানেন না, উনি শুধুমাত্র আমাদের ওই ছক দেখে উনি এই জিনিস প্রেডিক্ট করেন, যে জিনিস একই কথা আর কি আমার বরের যে বন্ধু তার গুরুদেবও বলেছেন, ইনিও সেই একই কথাই বলেন, আর একইভাবে হচ্ছে গিয়ে চলে। তো যাই হোক, এইভাবেই চলছে এখনো। মানে আমি লাস্ট 3 দিন আগের ঘটনাও তোমাকে বললাম আর কি। এটা আর কতদিন চলবে আমি জানি না। তো দেখা যাক এবার কি চলতে থাকে। আর তো তুমি কি কারোর সাথে কথা বলছো এই ব্যাপারে, মানে এই ব্যাপারটা থেকে কিওর হওয়ার জন্য, মানে পুরোপুরি কিওর হওয়ার জন্য চেষ্টা করা, বা এরকম কারোর সাথে কোনো যোগাযোগ করেছো কি? হ্যাঁ, যোগাযোগ করেছিলাম যখন আমার ওই ননদ যার কাছে যায়, সে যখন জিনিসগুলো আমাকে এনে দিল, আর সেটা রাখার পর, সেটা ইউজ করার পর যখন আমার হাজবেন্ডের মধ্যে সম্পর্কটা নর্মালও হলো, তারপর আমি তার কাছে গেছিলাম। উনি যথারীতি একটাই কথা বলে, যে যখন জিনিসগুলো হচ্ছে, অসুবিধাগুলো এসে জানাচ্ছ, সেই টাইমের জন্য, সেই অসুবিধার জন্য আমি একটা জিনিস দিলাম, সেটাতে সেটা কিওর হলো, কিন্তু এই জিনিস তো বাবা কিওর হবেই না কোনোদিনও, কারণ একবার এক এক রকম ভাবে সে তোমার ওপর এই জিনিসগুলো করে যাচ্ছে। আচ্ছা, মানে এটা তোমার পরিবারের লোকই করেছে তোমার সাথে? মানে সিরিয়াসলি আমি কি বলবো জানি না। মানে এই ধরনের ঘটনাগুলো যার সাথে ঘটে তার থেকেও বেশি প্যাথেটিক বা মেনে নেওয়া কঠিন, যে আমার কাছের মানুষগুলোই এরকমভাবে আমার ক্ষতি করে যাচ্ছে। আর এটা নিয়ে আমি তো দেখো সবাইকে মানে বলা যায় না, যার কারণ বিশ্বাস করবে না সবাই এই জিনিসগুলো, কারণ আমি যা ফেস করছি সেটা আমিই জানি, আর যারা হয়তো এই জিনিস কিছু কিছু ব্যাপারে ফেস করে এসছে তারা হয়তো জিনিসটা হয়তো বিশ্বাস করবে, কিন্তু যারা এই জিনিসগুলো মানে না বা জানে না তারা তো বিশ্বাস করবে না। স্বাভাবিক। মানে জানি না, আমি সত্যি কথা বলতে এটা যার সাথে হয় একমাত্র, মানে বা যার সাথে ঘটনাটা ঘটে সেই বুঝতে পারে এই জিনিসগুলোর বা ঘটনাগুলোর ইম্পর্টেন্সিটিটা, মানে বুঝতে পারে তারা যে কতটা কঠিন হয়ে যায় এই ব্যাপারটা থেকে বেরোনো, বা যাদের সাথে ঘটে তারা কিভাবে সারভাইভ করে এটা অনেকেই বুঝতে পারে না। তো আজকের যে ঘটনাগুলো তুমি বললে, এটা একদিকে যেমন ভীষণ প্যাথেটিক, তেমন অনেকটা ভয়ের ইন দ্য সেন্স ভৌতিক ব্যাপার দিয়ে আমি বলছি না, মানে মানুষের একটা লাইফ রিস্ক, বা একটা সম্পর্ক ভেঙে যাওয়া, বা একটা বাচ্চা বা তার পরিবারের খুব কাছের মানুষদের প্রাণহানি হওয়ার সম্ভাবনাও থেকে যায়। সেটাই সব থেকে বেশি আশ্চর্য ব্যাপার, যে মানে আমরা তো এটাই ভাববো না, যখন দেখছি আমরা বেরোনোর আগে তার শরীর খারাপ এভাবে হচ্ছে, তো তার উপরও নিশ্চয়ই কিছু প্রয়োগ করা হয়েছিল যাতে আমরা সেদিন ঘুরতে না বেরোতে পারি। তো আমি জানি না যে এই মানুষগুলো মানে কবে বুঝতে পারবে যে মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা ছোট বাচ্চাকেও ছাড়ে না যারা। না, আমি মানে যে কর্মা তো কথা বলবেই। অবশ্যই তবে আমি অবশ্যই প্রে করব যে তুমি আর তোমার বাচ্চা যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারো। তোমাদের যা ক্ষতি করার সেটা তো করেই দিয়েছে। সব বড় ব্যাপার, এগুলো যখন মানে যাদের সাথে টুকটাক আমি শেয়ার করেছি তাদের একটাই বক্তব্য, যে শত্রু কখনো না ঘরের মানে দূরের হয় না। শত্রু সবসময় দেওয়ালের মধ্যেই থাকে, 4 দেওয়ালের ভেতরেই থাকে। অবশ্যই সুবিধে মানে হলেও পরেও, মানতে খুব কষ্ট হলে পরেও বাস্তব কিন্তু তো এটাই। খারাপ লাগাটা এখানেই লাগলো যে তাদের এই রেষারেষির কারণে একটা বাচ্চাও ভুগছে, যেখানে তার কোনো ইনভলভমেন্ট ছিল না। এই যে হিংসা বা রেষারেষি, এইটাতে তো বিন্দুমাত্র সেই বাচ্চাটার মানে
অজান্তেই ভুগছে না, ভীষণ প্যাথেটিক ব্যাপার সত্যি। মানে এরকম স্টেজ চলে গেছিল যে আমি আর আমার হাজবেন্ড ডিসাইড করি যে আমরা সেপারেট হয়ে যাব। কিন্তু এটা যখন ডিসাইড করি, হিট অফ দি মোমেন্ট, তারপর শুধুমাত্র কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েই আমি আবার স্টেপ ব্যাক করি। আমি এটাই ভাবি যে আমি বেরিয়ে যাব। আমার বাবা মারা যান, তারপর বিয়ের আগে আমি বাবাকে ছাড়া মোটামুটি 4 থেকে 5 বছর কাটিয়েছি। তো আমার কাছে একটা এক্সপ্লেনেশন ছিল কি আমার বাবা মারা গেছেন, কিন্তু সেই 4-5 বছরটাও কিভাবে কাটিয়েছি, কতটা ঝড়ঝাপটা সামলাতে হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। তো আজকে আমার ছেলেটাকে নিয়ে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই, আমার ছেলেটা যে সারা জীবন বাবার ছায়া থেকে দূরে সরে যাবে, এই সমস্ত কথা ভেবেই আমি আবার স্টেপ ব্যাক করে নিই যে না, আমি যেটা 5 বছর ফেস করেছি, আমি সেটা আমার বাচ্চাটাকে সারা জীবনের জন্য ফেস করতে দিতে পারি না। সেকেন্ডলি, আমার তো এক্সপ্লেনেশন ছিল আমার বাবা এই পৃথিবীতেই নেই, কিন্তু আমি ওকে কি এক্সপ্লেনেশন দেব? এই সমস্ত জিনিস ভাবনা চিন্তা করে আবারও আমরা করি। সমস্ত কিছু ঠিক হয় ভগবানের ইচ্ছাতে। যাই হোক, তো পিঙ্কিদি ভীষণ ভীষণ ভালো লাগলো ইন দ্য সেন্স যে তুমি তোমার সাথে ঘটে যাওয়া এরকম একটা ব্যাপার, যেটা এত সিরিয়াস একটা ব্যাপার, যেটা তুমি মনে করেছো যে তুমি আমাদের সাথে শেয়ার করবে, এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওনা। থ্যাংক ইউ যে আমি ঘটনাটা শেয়ার করতে পারলাম, আর অবশ্যই অনেক শুভকামনা। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে পারমিশন দিয়েছো যে তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা যাতে আমি যাতে শেয়ার করতে আমি পারি। চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। তো তোমরা পুরো বিষয়টা শুনলেই, ব্যাপারটা হচ্ছে এরকম একটা ঘটনা যে আজকাল মানুষই শুধু বাইরের লোক না, নিজের আশেপাশে নিজের মানুষজনও যে নিজেদের কিভাবে ক্ষতি করে ফেলে সেটা ভাবলেও ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার ফিল হয়। আর মানুষ নিজের স্বার্থের জন্য শুধুমাত্র নিজের বড়দের না, এতটুক বাচ্চার সাথেও যে কিরকমভাবে নিজের স্বার্থে তাকে ব্যবহার করতে পারে বা তার ক্ষতি করতে পারে, সেই ঘটনাটাও আজকে আমরা শুনলাম। তো বিষয়টা শুনে খুবই খারাপ লাগলো। আমরা সত্যি প্রে করব যাতে উনি এই ব্যাপারটা থেকে খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারে। আর এরকম ঘটনা যারা ঘটায় তাদের জানি না আমি তারা ঠিক কীরকম কী লাভ পায় এগুলো করে, কিন্তু বিষয়টা যতটা প্যাথেটিক ততটাই ভয়েরও। ভয়ের ইন দ্য সেন্স আমি এটা বলছিলাম যে কোনো ভৌতিক ব্যাপারের ভয়। ভয় বলতে নিজের নিজের লোককে বিশ্বাস করা, বা তাদের থেকেও যে এরকম ক্ষতি হতে পারে, বা তারাও ডে বাই ডে যে মানুষের ভেতরে ভেতরে যে এরকমভাবে একটা এরকম সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, তো সেটা ভাবলেও ভীষণ ভয় লাগে। তো এই জন্য শুধু বাইরের লোককে না, আমাদের চারপাশে 4 দেওয়ালের মাঝেও থাকতে পারে আমাদের শত্রু। সেটা আমি কোনো খারাপ সেন্স থেকে বলছি না, কিন্তু নিজে যদি সতর্ক থাকা যায় তাহলে হয়তো বা উনার মতন আমাদের এই প্রবলেমটা ফেস কাউকেই করতে হবে না। আমি চাই না যে এরকম ঘটনা আর কারোর সাথে ঘটুক। তো আজকে আমরা এই ঘটনাটার থেকে অনেক কিছু শিখতে পারলাম। প্রত্যেকটা স্টোরি যখন তোমরা আমাদের সাথে শেয়ার করো, আমরা সেগুলোর থেকে অনেক কিছু শিখি আর নিজেকে আরেকটু অ্যালার্ট করার সুযোগ পাই। তো এটাই বলবো যে তোমরাও সাবধান থাকো, সতর্ক থাকো। আর এটাই যে তোমাদেরও যদি এটা নিয়ে কোনো কিছু মতামত থাকে আজকের এই বিষয়টা নিয়ে, সেটাও আমাদের কমেন্টে বলতে পারো। বা তোমাদের যদি মনে হয় তোমাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটেছিল, তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা ডেফিনেটলি চেষ্টা করব আমাদের চ্যানেলে সেই তোমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা তুলে ধরার। তো এরকম আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও আমাদের এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে। আবার দেখা হবে নতুন কোনো পডকাস্টের সাথে। সবাই ভালো থেকো, চলো বাই।